আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? যারা ক্লাস করতেছো আশা করি তোমরা এইচএসসি 26 ব্যাচ। এখন তো অবশ্যই 26 ব্যাচেরাই ক্লাস করবে, হয়তো সাথে সাথে অনেকেও করতেছো। তো তোমাদের আমরা অ্যানাউন্স করছিলাম যে তোমাদের জন্য আমরা একটা ব্যাচ নিয়ে আসবো একদম ফ্রিতে। সেটা হচ্ছে নাম আমরা দিছি গোল এ প্লাস এইচএসসি 26। তো এইটাতে আমরা কি করব আসলে? এইটাতে আমরা যেটা করব যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশের সবগুলা 10টা করে ক্লাস দেওয়া হবে। এই 10টা ক্লাসে ওই সাবজেক্টটার প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করা হবে। ঠিক আছে? কেমন আলোচনা? অবশ্যই যেহেতু তোমাদের সামনে এইচএসসি এক্সাম, এখানে আমরা কি করব? সৃজনশীল নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আপাতত এইগুলা ক্লাসে জাস্ট আমার ক্লাসগুলোতে আমি সৃজনশীল আলোচনা করব, এমসিকিউ পড়ে। ঠিক আছে? তো প্রত্যেকটা ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্সের কিছু অংশ নিব, ম্যাথের কিছু অংশ নিব। ফিজিক্সের ক্ষেত্রে একটা করে ক্লাসে তোমরা 2টা করে চ্যাপ্টার দেখবা। তো আজকের ক্লাসে যেমন তোমরা দেখবা ভেক্টর আর গতিবিদ্যা। ম্যাথের ক্ষেত্রেও অলমোস্ট কখনো একটা চ্যাপ্টার কখনো 2টা চ্যাপ্টার এরকমই হবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। তোমাদের আমি রিভিউ নিছিলাম আগেই যে তোমাদের আসলে কি দরকার। শুধু বোর্ড কোশ্চেন সলভ করে দিব আমি যেগুলো ইম্পর্টেন্ট, নাকি বোর্ড আর হচ্ছে কলেজ মিক্সড করে দিব? তো তোমরা অলমোস্ট সবাই বলছিলা যে বোর্ড আর কলেজ মিক্সড করে দিতে। তো আমি যেই কাজটা করব, তোমরা আমার স্লাইড যখন পাবা তখন দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আগে আমি লিখে দিব যে ওই চ্যাপ্টারের জন্য তোমার কোন কোন টপিক জানতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই আগে তোমাকে আমি বলে দিব যে ওই চ্যাপ্টারের জন্য কোন কোন টপিক সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, ওইটা আগে তোমাকে আমি দিব। দেওয়ার পরে তারপরে আমরা সৃজনশীলে যাব। সৃজনশীলে যাওয়ার পরে বোর্ডের যেগুলা ইম্পর্টেন্ট সৃজনশীল প্লাস যেগুলো ব্যতিক্রম ধর্মী। ঠিক আছে? কারণ একই টাইপের অনেকগুলো থাকে, দেখবে একই টাইপের সৃজনশীল থাকে 20টা, তোমাকে 20টা করে দেওয়ার দরকার আছে? ওটা তো একটা করে দিলে হয়ে যাচ্ছে। বাট যেগুলো ব্যতিক্রম ধর্মী এইগুলোতেই তুমি আটকাবা। যখন তুমি প্র্যাকটিস করতে যাবা যেগুলো ব্যতিক্রম ধর্মী ওইটাতেই তুমি আটকাবা। তো এই জন্য আমি যেটা করব, যেগুলো রেগুলার কোশ্চেন আছে অনেক বেশি, সেটা থেকে নিব একটা, আর সাথে ব্যতিক্রম ধর্মীগুলা অ্যাড করব। এখানে আমি বোর্ডের কোশ্চেন অ্যাড করছি, ক্যাডেট কলেজের প্রশ্ন অ্যাড করছি, আবার স্বনামধন্য অনেকগুলো কলেজেরও অ্যাড করছি। ঠিক আছে? তো তোমরা ধীরে ধীরে সব দেখতে পাবা। কিন্তু ক্লাসগুলো একটু লেন্দি হবে, যেহেতু 2টা চ্যাপ্টার আমরা একসাথে করে পড়বো। ক্লাসগুলো একটু লেন্দি হবে, একটু ধৈর্য সহকারে দেখবা। ঠিক আছে? আশা করি তুমি ক্লাসটা দেখার পরে তোমার টেস্ট পেপার যখন তুমি হাতে দিবা তখন মোটামুটি ইজি মনে হবে। ঠিক আছে? তো চলো আগে আমরা ভেক্টর শুরু করি। ভেক্টরের শুরুতে কি আছে দেখা যাক। তো ভেক্টর চ্যাপ্টারে দেখো, ভেক্টর চ্যাপ্টার যখন তুমি পড়বা তোমার কি কি জানতে হবে এখান থেকে? অবস্থান ভেক্টর সম্পর্কে তোমার জানতে হবে, লম্ব অভিক্ষেপ সম্পর্কে তোমার জানতে হবে, ক্রস গুণফল, এই লম্ব অভিক্ষেপের ভেতরে ডট গুণফল আছে। তো তো এইটা আমি আলাদা করে লিখিনি যে তোমার ডট গুণ জানতে হবে। তো ডট গুণ জানতে হবে, ক্রস গুণও জানতে হবে। এরপরে লম্ব দিকে একক ভেক্টর এটা জানতে হবে। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের মধ্যে কি কি ছিল? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এইটা তোমার অবশ্যই জানতে হবে। এরপরে আমাদের নদী নৌকা, সবচেয়ে ফেমাস টপিক এই চ্যাপ্টারের। আর একটা হচ্ছে বৃষ্টির ছাতা। এই 7টা টপিক মোটামুটি তোমার আইডিয়া থাকতে হবে। তো তোমরা যেই কাজটা করবা, যখন ক্লাসে বসার আগে একটু তোমার এইচএসসির যে ক্লাস নোট অথবা বই এটা একটু দেখে তারপরে ক্লাসটা করতে বলবা, তোমার জন্য বেশি উপকার হবে। যদিও আমি যখন যে টপিক পড়াবো এইগুলা যখন আসবে প্রত্যেকটা আমি আলোচনা করব। ঠিক আছে? সবগুলাই আলোচনা করব, বাট তোমার উচিত হবে বই অথবা খাতা একবার দেখে আসা। ঠিক আছে? তো চলো দেখি শুরুতে শুরু করি আমরা। দেখো, তো শুরুতে আমি সিকোয়েন্স, বোর্ডের আমি সিকোয়েন্স মানিনি, মানে বোর্ডে তোমাদের আগে 25 তারপর 24 এইভাবে আমি না করে তোমার এইগুলা উল্টাপাল্টা হইতে পারে। বাট আমি যেটা ট্রাই করছি যে টপিকগুলো যাতে তোমার হচ্ছে সিরিয়ালি থাকে। ঠিক আছে? তো চলো একদম শুরু থেকে শুরু করি আমরা। একদম প্রথম প্রশ্ন আমাদের দেখো, রাজশাহী বোর্ড 2024 আসছিল। তো এখানে যে ঘটনাটা হয়েছে দেখো এই সৃজনশীলে, এইখানে একটা বস্তুকণা আছে। ঠিক আছে? এই বস্তুকণার উপরে F1 একটা বল কাজ করতেছে, F2 একটা বল এদিকে কাজ করতেছে, F3 একটা বল এদিকে কাজ করতেছে, 3টা বল কাজ করতেছে। এখন 3টা বলের মান দেওয়া আছে, আবার এই বিভিন্ন কোণের মান দেওয়া আছে। F1 এর মান দেওয়া আছে 11, F2 22 আর F3 33। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে বস্তুকণার উপর OX বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত? এটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন। আর পরের স্লাইডে দেখো ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে বল প্রয়োগের ফলে বস্তুকণাটি কোন দিকে গতিশীল হবে, গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তো চলো আমরা আগে বিষয়টা বোঝার চেষ্টা করি আসলে এখানে কি ঘটতেছে। তো তুমি যদি গ নাম্বার প্রশ্নের দিকে তাকাও তুমি দেখবা
কি বলা আছে যে ওএক্স বরাবর লব্ধির মান নির্ণয় করো, ওএক্স বরাবর। তো আমি যদি এইখানেই দেখাই ওএক্সটা আসলে কোনটা বলো তো, ওএক্সটা কোনটা, এই যে এই বরাবর, এইটা হচ্ছে ওএক্স। তো এই বরাবর লব্ধির মান বের করতে বলছে। তো তোমাদের এইটার জন্য একটু ছোট্ট একটা কনসেপ্ট দরকার। কি কনসেপ্ট? লম্ব অভিক্ষেপ দরকার বা উপাংশ দরকার। তো উপাংশ বা লম্ব অভিক্ষেপ আমরা কেমনে বের করতাম, এখানে ছোট্ট করে আমি একটু দেখাই। এটা ধরে নাও এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এইখানে একটা বল আছে, সেটা হচ্ছে এফ। এই বলটা যদি এফ হয়, এইটা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণে থাকে, তাহলে এইটার মান কত হয়? এইটার মান হয় এফ কস থিটা। কিভাবে আসে? কিভাবে আসে? লম্ব বিক্ষেপ মানে হচ্ছে ছায়া, যে এই এফটা এক্স অক্ষের উপরে কতটুকু ছায়া ফেলতে পারে, সেটাকেই বলা হয় কি, এই এক্স অক্ষের উপরে এইটার লম্ব বিক্ষেপ। বোঝা গেছে? তো এইখানে তুমি একটু ট্রাই করে দেখো, এটা যদি মান বের করতে চাই আমি, এখানে কি আছে? থিটা না? তো কস থিটা ইকুয়ালস টু কি আসবে? কস থিটা ইকুয়ালস টু আসবে, ধরুন এইটুকুর মান আমি ধরলাম এফ এক্স, এফ অফ এক্স, এটা এফ এক্স। তাহলে কস থিটা ইকুয়ালস টু কি আসবে? এফ এক্স বাই এফ। সেখান থেকে তুমি দেখো এফ এক্স এর মান আসবে কত? এফ কস থিটা। ঠিক আছে? সেম ভাবে তুমি যদি এই পাশে নিয়ে কাজ করো, এই পাশে যদি কাজ করো, তোমার কত আসবে? এটা আসবে কত? এফ সাইন থিটা। কেমনে আসে এটাও একটু হালকা করে দেখাই, ঠিক আছে, ছোট্ট করে দেখাই। যে এইটাতে তুমি যদি করো, এই কোণটার মান কত? এই কোণটার মান কত বলো তো? এটা কি 90 মাইনাস থিটা না? এটা তো 90 মাইনাস থিটা। 90 মাইনাস যদি থিটা হয়, ওইটার ক্ষেত্রে cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত? fy বাই f। এখান থেকে তুমি যদি fy বের করতে চাও, তাহলে fy কত আসবে? f cos 90 মাইনাস থিটা। cos 90 মাইনাস থিটাকে কি লেখা যায়? এইটাকে লেখা যায় cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু sin থিটা। এটা তোমাদের ত্রিকোণমিতির একদম বেসিক একটা সূত্র। তো এই জিনিসটা তোমার অবশ্যই এখানে জানতে হবে, ঠিক আছে। তো এইটা মোটামুটি আমরা শিখে গেলাম। তো এইটা যদি শিখে যাই, তাহলে আমাদের এখন কি করতে হবে? সলিউশনে যাইতে হবে। চলো সলিউশনে যাই আমরা। তো তোমার কি বলছে বলো তো? ওএক্স বরাবর এই বলগুলার লব্ধি, ক্রিয়াশীল লব্ধি বলের মান কত? কোন বরাবর? ওএক্স বরাবর। তাহলে তোমার যে বরাবর বলবে, তোমার যে বরাবর বলবে সেই বরাবর কি নিতে হবে? উপাংশ নিতে হবে। তাহলে ওএক্স বরাবর, ওএক্স বরাবর বলগুলোর উপাংশ, এটা কত বলো? এটা কেমনে নিব? কেমনে নিব? খুব সাবধানে, খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথম বলটা কি আছে বলো তো? F1 আছে। এই F1টা তুমি কি বরাবর নিচ্ছ? ওএক্স বরাবর নিচ্ছ। এই F1টা এই ওএক্স এর সাথে কত কোণে আছে? যেহেতু দুইটা একই দিকে আছে, অবশ্যই তারা কত কোণে থাকবে? তারা থাকবে 0 ডিগ্রি। আর যার সাথে উপাংশ নিবা, যার দিকে উপাংশ নিবা, তার কি হয়? সবসময় কস। সবসময় কি হয়? কস। আর ওইটার লম্ব বরাবর হয় হচ্ছে সাইন। এটা মাথায় রাখতে হবে, পারলে একটু খাতায় লিখে নাও যে যেই দিকে উপাংশ নিবা তার নিতে হবে কস, আর তার লম্ব দিকে যখন নিবা সেটা নিতে হবে কি? সাইন। তাহলে F1 এর জন্য হয়ে গেল। এখন এরপরে আসবে কি? F2। এরপরে কি আসবে? F2। তো F2 আছে এখানে, তাই না? তো F2 তুমি লিখে নিছো। এরপরে তোমার কি করতে হবে? যে এইটা ওএক্স বরাবর কত কোণে আছে? কি বরাবর? বারবার আমি বলতেছি, ওএক্স এর সাথে কত কোণে আছে এইটা তোমার দেখতে হবে। তো ওএক্স এর সাথে কত কোণে আছে বলো তো? এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ওএক্স এর সাথে সে কত ডিগ্রি কোণে আছে? পুরাটা কত? এটা একটা কি সরল কোণ না? পুরাটা 180। এটা 60 বাদ দিলে এখানে থাকবে কত? 120 ডিগ্রি। বোঝা গেছে? এটা 60 হলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে এখন আমি এখানে বসাইলে এটা আসবে কত? 120 ডিগ্রি প্লাস F3। F3 দেখো এই দিক বরাবর আছে, F3 লিখলাম। এইটা কত কোণে আছে? এই জায়গাতেই তোমরা ভুল করো। কি ভুলটা করো? যে কোণের মান নাও এখান থেকে। এখান থেকে নিলে হবে? এখান থেকে নিলে অনেক ঝামেলায় পড়বা তুমি। এখান থেকে নিলেও হবে, তোমার এক্সট্রা কাজ করতে হবে। তুমি যে কাজটা করবা, তুমি মনে করো তুমি আমার মতো এত বেশি কিছু আমি পারি না, একদম নর্মালি আমি যেটা করব, এইখান থেকে এই দিকে কোণ নিব, ঠিক আছে না?
যে ধনাত্মক দিক বরাবর আমি সবসময় কোণ নেব, তাহলে আমার মাইনাসের ঝামেলায় আসতে হবে না। তাহলে এই কোণটার মান কত বলতো, যে এখান থেকে এই এক্স এই ওয়াই অক্ষ বরাবর কোণ হচ্ছে টোটাল কত 270 ডিগ্রি, সেখান থেকে এই যে 30 ডিগ্রি বাদ দিলে এই কোণটার মান হচ্ছে 240 ডিগ্রি। ঠিক আছে, হয়তো এই চিত্র তোমাদের অনেকের প্রবলেম হইতে পারে, তো এই প্রবলেম হয় তোমাদের অবশ্যই টেস্ট পেপার আছে, টেস্ট পেপারে তোমরা সৃজনশীলটা দেখে দিবে। ঠিক আছে, তাহলে এখানে কত 240 ডিগ্রি। এরপরে তুমি মান বসাবা, f1 এর মান দেওয়া আছে 11 cos 0 প্লাস f2 এর মান দেওয়া আছে দেখো ওখানে 22 cos 120 ডিগ্রি। এইটা বসাই জাস্ট ক্যালকুলেশন করবা, তাহলে চলে আসবে cos 240 ডিগ্রি। এইটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দেখবা মাইনাস 16.5 নিউটন এটা আসবে। এইটাই তোমাদের আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে গ নম্বরের আনসার। বলো বুঝতে পারতেছো? তো যদি কারো এরকম হয়, এরকম তোমাদের হইতে পারে যে হয়তো আমি একটা এখানে হঠাৎ করে বুঝলাম না যে এখানে কি হইলো, তুমি কষ্ট করে একটু আবার ব্যাকে যাবা, ব্যাকে যে দেখবা, আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরেও ক্লিয়ার না হয়, হয় কমেন্ট বক্সে লিখবা অথবা তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ দিবা। ঠিক আছে, আচ্ছা। তো এইটা ছিল হচ্ছে গ নাম্বার প্রশ্ন আমাদের। আশা করি একদম এই কনসেপ্ট সহ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যাব ঘ নাম্বার কোশ্চেনে। ঘ নাম্বারে কি বলছে বলতো, বল প্রয়োগের ফলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে এটা বের করতে হবে। তো ওই আগের কোশ্চেনে আমরা জাস্ট করছিলাম কি, যে ওএক্স বরাবর এইটার উপাংশ কত সেটা বের করছিলাম। এখন আমার আসলে বের করতে হবে যে এই যে তিনটা বল কাজ করতেছে, তুমি তিনটা বল দিয়ে ধরে নাও তিনজন তিন দিকে টানতেছো এই একটা কলমকে, তাহলে এই কলমটা কোন দিকে যাবে এটা তোমার বের করতে হবে। তাহলে আসলে এখানে কি বের করতে হবে, বের করতে হবে যে এই তিনটা বলের আসলে লব্ধি কোথায়, লব্ধিটা কোন দিকে কাজ করতেছে এটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তো তোমরা একাডেমিকে হয়তো বেশিরভাগই এরকম আসছো যারা শুধুমাত্র দুইটা বলের লব্ধির সূত্রটা দেখে আসছো, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, জাস্ট এইটুকুই দেখে আসছো, তাই না? কিন্তু তিনটা চারটা পাঁচটা থাকলে কিভাবে করতে হয় যারা জানো তারা তো খুবই ভালো, যারা জানো না তারা একটু ভালো করে দেখো। ঠিক আছে, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 আসছিল, মানে এই বছর গত বছরের আগের বছরে আসছিল। ঠিক আছে, তো চলো, তো এইটা আমরা হচ্ছে করব লম্বাংশের সূত্র দিয়ে। লম্বাংশের সূত্রটা কেমন দেখো, ধীরে ধীরে বুঝতে পারবা, এখনই বুঝতে পারবা তোমরা। তোমার কি করতে হবে, শুরুতেই যখন এরকম তিন চারটা বল থাকবে, শুরুতে তুমি যে এই কাজটা করবা, প্রথম কাজ হবে তুমি লব্ধি ধরে নাও, যে ধরে আমরা যে লব্ধির মানটা আর লব্ধিটা এইখানে কাজ করতেছে, এই ওএক্স এর সাথে থিটা কোণে আছে, এটা ধরে নিবা। আগে তুমি ধরে নেওয়ার পরে তোমার যে কাজটা করতে হবে, লম্বাংশের সূত্র কি বলে, লম্বাংশের সূত্র বলে যে এই সবগুলার প্রথমে তোমার কি করতে হবে, তুমি যার সাথে কোণ নিছো এই ওএক্স না, সেই বরাবর সবগুলার আগে উপাংশ নিতে হবে। তাহলে কোন বরাবর, আমরা ওএক্স এর সাথে কোণ নিচ্ছি, তাহলে ওএক্স বরাবর লম্বাংশের সূত্র প্রয়োগ করে, লম্বাংশের সূত্র প্রয়োগ করে ওএক্স বরাবর যদি প্রয়োগ করি কি আসবে, একটু আগে তোমাদের আমি দেখাইছি। তো ওইটা কেমন হয়, এই ওএক্স বরাবর যদি বলগুলোর উপাংশ নাও কি আসবে বলো, একটু আগে দেখাইছি না, এফ কস 0 ডিগ্রি কেমনে আসে, এফ কস 120 ডিগ্রি, এটা হচ্ছে f3 cos 240 ডিগ্রি। ঠিক আছে, এইটা ইকুয়ালস টু হবে, এখন তোমার লম্বাংশের সূত্রটা বুঝতে হবে। লম্বাংশের সূত্র কি বলে, যে যখন তুমি এরকম লব্ধি বের করতে চাইবা, তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক 20টা হোক যতগুলো থাকুক, প্রত্যেকটা বলের শুরুতে তোমার কি করতে হবে, এই যে এক্স অক্ষ বরাবর এরকম নিবা, যে অক্ষ বরাবর তুমি উপাংশ নিবা লব্ধির ওই অক্ষ বরাবর উপাংশের সমান। আবারও বলতেছি, তুমি যে অক্ষ বরাবর কাজ করবা প্রত্যেকটা বলের উপাংশের যোগফল লব্ধির উপাংশের যোগফলের সমান হবে। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে, যে অক্ষ বরাবর নিবা প্রত্যেকটা আগে তুমি সবগুলা বলের উপাংশ নিবা, এটা ইকুয়ালস টু লব্ধির ওই দিক বরাবর উপাংশ
লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি এটার মান বের করো তো, এটা তুমি মান বের করছো না, তো এইটার আমি আলাদা করে মান বের করে দিব না, কারণ এটার তো মান আমি আগের বারই করে আসলাম, গত থেকে দিয়ে করে আসলাম, তাই না? তো আর cos থিটা ইকুয়ালস টু আসে -16.5, এইটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রথমে তুমি কি করলা, ও এক্স বরাবর করছো তুমি, এরপরে ও এক্স এর লম্ব বরাবর নিতে হবে, ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশের সূত্র প্রয়োগ করতে হবে, লম্বাংশের সূত্র প্রয়োগ করে, ঠিক আছে? প্রথমে ওই অক্ষ বরাবর করবা, তারপরে তার লম্ব বরাবর। তার লম্ব বরাবর কি হয় তোমাদের আমি দেখাইছিলাম, যে তুমি যে অক্ষ বরাবর নিবা তার সাথে হয় cos, আর লম্ব দিকে গেলে জাস্ট কি হয়, কজের জায়গায় sin। তো এখানেও সেম হবে, তোমার এইটা নিয়ে বেশি আর কষ্ট করতে হয় না। কেউ যদি এইটা করতে পারো, পরের লাইনে কি হবে জাস্ট তুমি দেখলেই বুঝতে পারবা যে cos যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে শুধুমাত্র sin হবে, আর কোনো কাজ নাই। জাস্ট যেখানে যেখানে cos আছে সেই জায়গাগুলোতে যদি তুমি sin লিখে দাও তাহলেই তোমার এটার কাজ শেষ। আর f3 sin 240 ডিগ্রি, এইটা ইকুয়াল তাহলে কত হবে, আর এরও হবে sin থিটা। তাহলে এখান থেকে তুমি আর sin থিটার মানটা বের করো, কত আসে, আর sin থিটার মান কত আসে দেখো একটু, আমি একটু ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটর নিয়ে বসছি এই জন্য তোমাদের জন্য, দেখি সৃজনশীলে কি হয়েছে, সবাই মিলে সলভ করবো আমরা। হ্যাঁ, এইটা আসে হচ্ছে -9.526, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন 2। এখন তোমার প্রশ্নে কি বের করতে বলছে তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো তো, তোমার প্রশ্নে আসলে কি বের করতে বলছে। তোমার প্রশ্নে বের করতে বলছে যে কোন দিকে কাজ করে, কোন দিক মানে কি, তোমার থিটার মানটা বের করতে হবে না? তো এখানে যদি থিটার মানটা তুমি বের করতে চাও তোমার কি করতে হবে একটু দেখো, তুমি একটু, আমি কালার চেঞ্জ করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে 2 নম্বর ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনে কি আছে, আর cos থিটা আর sin থিটা আছে না, তুমি যে কাজটা করবা 2/1 করো, দেখো তো কি আসে। 2/1 করলে 2/1 করলে আসবে আর sin থিটা নিচে আর cos থিটা, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে উপরে -9.526 নিচে -16.5, ঠিক আছে? আচ্ছা, এই লাইনের পরের লাইন কি লেখা যায় তোমাদের একটু ভালো করে লিখে দিই, একটু দেখো। তোমার এইটা কি আর আর কেটে যায় না, তো আর 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 কেটে গেলে এখানে থেকে থাকবে sin থিটা বাই cos থিটা, তাহলে সেখান থেকে তুমি কি লিখতে পারবা, সেখান থেকে তুমি লিখতে পারবা tan থিটা, tan থিটা ইকুয়ালস টু, এটা থেকে যা মান আসবে, এটা থেকে মান কত আসে 9.526 ভাগ 16.5, 0.577, এইটা আসলো, ঠিক আছে? তাহলে সেখান থেকে অতএব থিটা ইকুয়ালস টু কি হবে, অতএব থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স 0.577, এটা করলে কি আসবে, এটা করলে আসবে হচ্ছে tan ইনভার্স 0.577, হ্যাঁ 30 ডিগ্রি। যেই ভুলটা, এই যে একটা ভুল তুমি করে ফেললা, এখানে 30 ডিগ্রি লেখা মানে তুমি একটা ভুল করে ফেললা। কেন ভুল বলো, এইটা এইখানে ভিডিও পজ করে তুমি কমেন্টে লিখবা যে এটার মান তো আমি ক্যালকুলেশন অনুযায়ী কোনো সমস্যা নাই, যে আমার 30 ডিগ্রি আসতেছে, কিন্তু আমার এটা আনসার ঠিক না, আনসার ভুল। এখন এটা ভুল কেন কমেন্টে একটু বলো, আর আমি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে এমন, দেখো এই জায়গায় দেখে তোমার কি মনে হচ্ছে, সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ না, আর এর মান তো নেগেটিভ হয় না, আর এর মান কখনো তো নেগেটিভ হবে না, তাই না? লব্ধির মান তো কখনো নেগেটিভ হবে না। তাহলে এই জায়গায় কস থিটাও নেগেটিভ, সাইন থিটাও নেগেটিভ, তাহলে তোমার এখন কি জানতে হবে, তোমার ত্রিকোণমিতি জানতে হবে। এই যে 4টা চতুর্ভাগ আছে না, 4টা চতুর্ভাগের মধ্যে কোন জায়গায় এমন হয় যে সাইন থিটা আর কস থিটার দুইটাই নেগেটিভ, বলো তো? তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো তোমরা, যে প্রথমটাতে সবাই পজিটিভ, সেকেন্ডটাতে শুধু হচ্ছে সাইন পজিটিভ, কজ আর ট্যান নেগেটিভ, দ্বিতীয়টাতে ট্যান পজিটিভ, সাইন কস নেগেটিভ, আর চতুর্থটাতে কস পজিটিভ, ট্যান আর সাইন নেগেটিভ। তাহলে কোনটাতে সাইন আর কস দুটা নেগেটিভ হয়, সেটা হচ্ছে এই তৃতীয় চতুর্ভাগে।
তৃতীয় চতুর্ভাগে সাইন আর কস দুটো নেগেটিভ হয়, তাহলে আমার যে কোণের মানটা আসবে, এটা কোথায় হওয়া উচিত? এইটা হওয়া উচিত তৃতীয় চতুর্ভাগে। বলো বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? কোথায় হওয়া উচিত? অবশ্যই তৃতীয় চতুর্ভাগে হওয়া উচিত। তো যেই কোণটা তোমার আসবে এইটার সাথে তোমার কি করতে হবে? এই তোমার যেটা আসছে এটা হচ্ছে এইটুকুর মান আসছে। তোমাদের আমি যদি একটু দেখাই, আলাদা কালার দিয়ে দেখাই, দাঁড়াও, তাহলে তোমরা এটা বুঝতে পারবা, এটা বোঝা উচিত। কারণ এই সৃজনশীলে যেটা হয়েছে, যে সবাই করছে, করার পরে এটা 30 ডিগ্রি দিয়ে সবাই চলে আসছে, বাট 30 ডিগ্রি কিন্তু আনসার না। আনসার কেমন দেখো, এইটা হচ্ছে আসলে বিষয়টা এই যে এইরকম চলে আসছে, এই রেখার কোণ চলে আসছে, যে এই রেখাটা এখানে 30 ডিগ্রি কোণে আছে, বাট কিন্তু তোমার লব্ধিটা হচ্ছে এই যে এই বরাবর আছে না, তোমার কোণটা নিতে হবে কি এই বরাবর কোণটা নিতে হবে। কেন এই বরাবর নিচ্ছি বোঝা গেছে? যে সাইন থিটাও নেগেটিভ, কস থিটাও নেগেটিভ, তাহলে অবশ্যই আমার লব্ধিটা এই বরাবর থাকবে, ঠিক আছে? তাহলে এই কোণ 30 ডিগ্রি হইলে এই কোণও 30 ডিগ্রি, ঠিক আছে? তো এইরকম কখনো যদি তোমাদের আসে যে দুইটাই নেগেটিভ হয়ে গেছে আর এই যে কোণের মানটা আসবে তোমার এইখানে 180 যোগ করে দিতে হবে, 180 যোগ করে দিলে হবে 210 ডিগ্রি। এখন কারো যদি বিশ্বাস না হয়, তুমি ক্যালকুলেটরে tan 210 ডিগ্রি বের বসাই দেখো, তাও এই মানটাই আসবে। tan 210 বসাইলে তাও এই মানটাই আসবে, ঠিক আছে? আমি কিন্তু লিখলাম না, মুখে বলে দিলাম, তোমরা এটা খাতায় খুব সুন্দর করে লিখে রাখবা। তো আমাদের একটা সৃজনশীল কিন্তু শেষ, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? একটা সৃজনশীল শেষ, খুবই ইম্পর্টেন্ট ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় শেষের পার্টটা আরেকবার একটু দেখে নিবা, কারণ আমাদের অনেক কোশ্চেন আছে। তো চলো একটা সৃজনশীল শেষ, পরেরটাতে যাই আমরা। এরপরে আসছে কুমিল্লা 2025-এর কোশ্চেন। এটাতে কি বলছে দেখো, চিত্রে দুইটা বিন্দু এম ও এন এর স্থানাঙ্ক দেওয়া আছে। এম এর স্থানাঙ্ক দেওয়া আছে যে এইটা, আর এন এর স্থানাঙ্ক দেওয়া আছে এইটা। ও এম আর ও এন হচ্ছে বিন্দুদের অবস্থান ভেক্টর নির্দেশ করে। তো এটা চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি, তাই না? বলছে ও এন এর উপরে ও এম এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তো চলো শুরু করি আমরা দেরি না করে। তো গ নাম্বার শুরু করি। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা দেখাই আসি তোমাদের একটু। খ নাম্বার প্রশ্নটা কি বলছে? খ নাম্বার হচ্ছে ত্রিভুজ ও এম এন সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমরা পরে আসবো, আগে এটা দেখি। হ্যাঁ, তো এটাতে দেখো তোমার তো আগে ও এন আর ও এম এই ভেক্টরটা লাগবে, তাই না? তো তুমি কি লিখবা যে উদ্দীপক হতে ও এন কত? ও এন হচ্ছে কত? এন যদি 6 - 3 2 হয় তাহলে কত? যে 6i, 6 তো বোঝাই যাচ্ছে না, 6i - 3j প্লাস 2k, ঠিক আছে? আর ও এমটা কত? ও এমটা কত দেখো, 2 2 - 1, তাইলে না 2i + 2j - k। তাহলে ও এন আর ও এম তুমি পেয়ে গেছো। এখন ও এন এর উপর ও এম এর লম্ব অভিক্ষেপ, এটা তুমি কেমনে বের করবা? এইটা বের করার জন্য তোমার আসলে কি করতে হবে? যার লম্ব অভিক্ষেপ তোমাদের আমি দেখাইছিলাম, যার অভিক্ষেপ ও এম এর লম্ব অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার সাথে cos θ তোমার বের করতে হবে, বের করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি যে কাজটা করতেছি এইটাকে ধরে নিচ্ছি, এটা বারবার ও এন ও এম লেখাচ্ছে, তোমাদের সুবিধার্থে আমি যে কাজ করতেছি এ ধরে নিচ্ছি, যে এটা এ ধরতেছি, এটাকে ধরতেছি বি, ঠিক আছে? এই ও এনটাকে ধরতেছি এ আর ও এমটাকে ধরতেছি বি। তাহলে ও এম, তাহলে বি এর উপরে লম্ব অভিক্ষেপ, মানে তোমার মান বের করতে হবে কার? বি cos θ মান বের করতে হবে, ঠিক আছে? এখন এটা কিভাবে করবা? এইটার জন্য তোমার দরকার কি? ডট গুণফল। তো ডট গুণফলে তোমরা কি দেখছিলা বলো তো? এ ডট বি ইকুয়ালস টু কি হয়? এ বি cos θ। তো তোমার কার উপর লম্ব বিক্ষেপ? ও এন এর উপরে কার? ও এম এর লম্ব বিক্ষেপ। তাহলে ও এম এর লম্ব বিক্ষেপ মানে বি cos θ, এটার মান বের করতে হবে। তাহলে বি cos θ ইকুয়ালস টু তোমার কি হবে বলো তো? বি cos θ ইকুয়ালস টু হবে এ ডট বি, নিচে আসবে কত? এ। তাহলে ডট গুণফল করো,
এই যে এ আর বি এর ডট গুণফল করো, ডট গুণফল করলে কত হবে? তোমরা এটা কাজ করবা কি, এইটা একটু মান আরেকবার লিখবা, আমার এখানে জায়গা কম, প্লাস লিখলে অনেক টাইম যাবে, এই জন্য আমি একবারে করতেছি ডট গুণফল। তো আই আই ডট গুণফল কেমনে করে, আই এর সাথে আই করলে 6 আর 2 আছে, তাহলে কত আসবে এখানে 12, যে যে করলে আসবে কত -3 আর 2 -6, কে আর কে করলে আসবে কত -2, আর নিচে আসতেছে কত বলো তো, নিচে আসতেছে এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরটার মান কেমনে বের করব, √6 স্কয়ার প্লাস -3 তার উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। তো এটা করলে হয়ে যাবে, আমি ক্যালকুলেটরতে করি তাড়াতাড়ি যাতে সময় নষ্ট না হয়। √6 স্কয়ার, হ্যাঁ আসতেছে 4/7। তো আমি একটু আনসার দেখে দেখে যাই, হ্যাঁ কারণ ক্যালকুলেশনে ভুল হইতেই পারে, আমি একটু তাড়াতাড়ি করতেছি, তো আমি সবগুলো একটু আনসার দেখে দেখেই যাব যাতে কোথাও ভুল না হয়। হ্যাঁ ঠিক আছে, আমাদের তো বোঝা গেছে লম্ব বিক্ষেপ কেমনে বের করতে হয়, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো ঘ নাম্বার কোশ্চেনটা তাহলে দেখো, যে ত্রিভুজ OMN সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তো এটা সমকোণী কখন হবে বলো তো, এটা সমকোণী কখন হবে, যদি যদি তাদের একটা কোণের মান 90 ডিগ্রি হয়, তাই না? তো চলো আমাদের কি দেখতে হবে, এখন আগে লিখে নাও তুমি যে গ থেকে পাই, গ থেকে পাই গ থেকে তুমি কি পাও, এই ON এর মান পাইছো না, ON পাইছিলা কত 6i - 3j প্লাস 2k, আর OM কত পাইছিলা, OM পাইছিলা 2i প্লাস 2j মাইনাস k, এটা কত আমরা বের করছি, বের মানে এটা তো একদমই নর্মাল বিষয়। এখন তোমার এটা সমকোণী ত্রিভুজ কিনা জানার জন্য তোমার আরেকটা কাজ করতে হবে, তুমি এই ত্রিভুজের দিকে একটু সুনজর দাও, যে এই জিনিসটা দেখো তো যদি সমকোণ হয় কোন কোনটা হইতে পারে, এই যে এই কোণ, যদিও তিনটা কোণের মানে আমরা বের করে দেখবো, জাস্ট আমাদের এমনি বলতেছি আর কি আমি। তো তোমার যেটা করতে হবে এই তিনটা কোণের মানে বের করতে হবে, এইটা এইটা এইটা, তিনটা কোণের মান তোমার বের করে দেখতে হবে যে কোনোটা সমকোণ আসে নাকি। তো যদি বের করতে চাও তার জন্য তোমার কি করতে হবে, এই ত্রিভুজের তৃতীয় বাহুটা দরকার না, আমি মিশাই দিয়ে একটু দেখাই, তোমার এইটার জানো তুমি ভেক্টর, এইটার ভেক্টরও তোমার জানা, বাট এইটার কি জানো, MN কি তুমি জানো, তাহলে MN তোমার বের করতে হবে। তো MN যদি বের করতে চাও, এখানে যদি MN একটা ভেক্টর আসে, MN ভেক্টর, MN ভেক্টর মানে কি M থেকে N এর দিকে, তো কিভাবে বের করবো আমরা, এখন তোমার দরকার হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রতে আমরা কি শিখছিলাম, যে দুইটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ত্রিভুজটার মানে ওই দুইটার লব্ধি নির্দেশ করে। তো ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুসারে, অনেকে এটা ডিরেক্ট সূত্র দিয়ে ইউজ করো সমস্যা নেই, ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি জানি, OM প্লাস MN এটা ইকুয়ালস টু হচ্ছে তাইলে ON, ঠিক আছে, এটা চিত্র দেখে আমি করলাম, তাহলে সেখান থেকে তুমি কি করতে পারবা, সেখান থেকে তুমি হচ্ছে MN টা বের করতে পারবা। MN যদি বের করো তাহলে কি আসে ON মাইনাস OM, তো ON থেকে ON যদি বাদ দাও, তোমরা এটা লিখে লিখে করবা, ঠিক আছে, আমি কিন্তু দু একটা লাইন স্কিপ করতেছি, এইটা ON এর এই মানটা এখানে লিখবা, মাইনাস লিখে এটা আবার লিখবা, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা লিখতেছি না। তো ON থেকে OM যদি বাদ দেই তাহলে আসবে দেখো 4i - 5j প্লাস 3k, ঠিক আছে, তোমরা বিয়োগ করে দেখবা খাতায় নিজে যেটা আসে নাকি। এখন তোমার টেস্ট করে দেখতে হবে কোণগুলান, তো কোণ কিভাবে বের করে, দুইটা ভেক্টরের মধ্যে কোণ কিভাবে বের করে, এই জিনিসটাও তুমি এই সৃজনশীলে শিখে যাইতে পারতেছো। তো কোণ কেমনে আমি একটা বের করে দেখাবো, ঠিক আছে, তো কোন কোনটা 90 ডিগ্রি হয় আমি একটু দেখে নিলাম, একটু চোরামি করে নিই। আচ্ছা একটা কই গেল, সম্ভবত একটা কোনো আসে না, আচ্ছা
তো এখান থেকে একটা কোনো সমকোণ আসে না, মানে এইটা এরা করে দেখছে, আমি সলিউশনে দেখলাম। তো তুমি এইটা দিয়ে একটা কাজ করতে পারো, তিনটা কোণ বের করতে পারো। আরেকটা কাজ করতে পারো যেটা তুমি ছোটবেলায় শিখে আসছো, কি বলতো, পিথাগোরাসের উপপাদ্য। যে যদি এইরকম হয় যে দুইটার উপরে স্কোয়ারের গুণফল আরেকটার উপরে স্কোয়ারের সমান হয়, তাহলে কি হবে, তাহলেই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে তুমি সেই জিনিসটা করে দেখতে পারো, দুইটাই করে দেখতে পারো, ওই জন্য দুই প্রসেসই বললাম। তো এইটা যদি করো তুমি, ওএম এর উপরে স্কোয়ার করলে কত আসে, আগে ওএম এর মানটা বের করো। ওএম এর মান আমরা হচ্ছে যদি বের করি √2² প্লাস 2² প্লাস -1 এর উপর স্কোয়ার, এটা বলে কত আসে 441, তাহলে আসে হচ্ছে 3। আর ওএন এর মান কত আসে, ওএন এর মান হচ্ছে 6² 36 আর 9 45 আর 4 49, তাহলে আসে 7। এটা আমরা গতবার দেখছিলাম, আগেরটাতে 7 আসবে, এটা আসবে হচ্ছে 7। সেম ভাবে এমএনটা দেখো কত আসে, এমএন করলে কত আসে, এমএন এর মান 4² 5 আচ্ছা দেখি এটা করে দেখি, এত প্যারা নেওয়ার কিছু নাই আমার মাথায়, এত প্রেশার দেওয়ার কি দরকার, স্বাভাবিকভাবে করবা। তাহলে 4² প্লাস 5² প্লাস 3² এটা করলে আসে 5√2। ঠিক আছে, এখন তুমি এখান থেকে দেখবা যে কোনো দুইটার স্কোয়ার করে আরেকটা সমান হয় নাকি। তো এই ত্রিভুজটার সরি এই বাহুটার মান বড় না, তো তুমি তাহলে বাকিগুলো দেখো, যে এখানে যদি এখানে করে দেখি আমরা যে ওএম স্কোয়ার প্লাস এমএন স্কোয়ার, এই দুটো ছোট সেই দুটার উপর স্কোয়ার করতেছি, 3² প্লাস 5√2 এর উপর স্কোয়ার, এটা করলে কত আসে 59 আসে এটা। আর এটা করলে 1 এর উপরে স্কোয়ার করলে আসে দেখো 7² 49, তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। বোঝা গেছে, অতএব সমকোণী ত্রিভুজ হবে না। এইটা হচ্ছে আরেকটা প্রসেস, আরেকটা তোমরা কোণ বের করে দেখাইতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে সৃজনশীল, এটা তুলনামূলক ইজি ছিল, তাও করে দিলাম। সামনে দেখে যাই। তো তোমাদের এরকম অনেকের হইতে পারে যে কিছু কিছু জিনিস অনেক ইজি লাগতে পারে, তো তুমি ওইটুকু স্কিপ করে যাবা, তোমাদের একদমই সবই করতে হবে, সবই দেখতে হবে, এমন তো আমরা জোর করিনি। এই জন্য তো তোমাদের আমরা রেকর্ড ক্লাস দিচ্ছি, কারণ লাইভ ক্লাস হলে তোমার পুরো টাইম বসে থাকা লাগতো। ঠিক আছে, আচ্ছা এরপরে কুমিল্লা বোর্ড 2024-এর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও খুবই ভালো আর খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। কি বলছে, একটা ত্রিভুজ এরকম দেওয়া আছে, ভেতরে তিনটা হচ্ছে এ, এদিকে বি, এদিকে সি, মাঝখানে পয়েন্টটা ও, আর এইদিকে হচ্ছে পি, এটা কিউ, আর এইটা হচ্ছে আর। এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, আর সি ভেক্টর বলছে এ আর বি এর উপরে লম্ব একটা ভেক্টর, সি ভেক্টরটা হচ্ছে এ আর বি এর উপরে লম্ব একটা ভেক্টর। গ নম্বর প্রশ্ন হচ্ছে ভেক্টর সি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। তো ভেক্টর সিটা কি এ আর বি এর উপরে লম্ব না, তো তোমাদের আমি টপিক লিখে দিয়েছিলাম যে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, মনে আছে? তাহলে এটা আসলে কোশ্চেনটা কি, মানে জেনারেল কোশ্চেনটা হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো চলো করি আমরা। তো শুরুতে আগে তোমার কি করতে হবে, সি ভেক্টরটা বের করতে হবে। তো দেওয়া আছে, তোমরা এভাবে লিখে নিবা যে দেওয়া আছে এ ভেক্টরে এত, বি ভেক্টর এত। এরপরে সি ভেক্টরটা আমরা বের করতে চাই, লম্ব বরাবর ভেক্টর বের করতে গেলে কি করতে হয় আমরা জানি, যেহেতু সি হচ্ছে লম্ব, কি করতে হবে বলো, এখানে ক্রস গুণফল করতে হবে। কেন করতে হবে, কারণ ক্রস গুণফল করলে কি হয়, ক্রস গুণফল করলে একটা লম্ব দিকে ভেক্টর চলে আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ক্রস বি যদি আমি করি কি আসে দেখো, কেমনে করে এটা, এটা ভিডিও পজ করে তোমরা নিজেরা করো, ভিডিও পজ করে নিজেরা করো। এখন এটা নিজেদের করতে হবে, এইরকম বয়স তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে তোমাদের, এখন কয়েকদিন পর অ্যাডমিশনে যাবা। তো এটা যদি করি আমি, এরকম থাকে, কি বসাইলাম, এ ভেক্টরের ওই যে সহগগুলোর মান বসালাম, আর বি ভেক্টরের ওই যে সহগগুলোর এর মান বসাইলাম। এরপরে কেমনে করতে হয়, যখন আইনে কাজ করতেছি তখন এইটার এটা থাকবে না, তাই না, আইনে কাজ করলে এইটার এটা থাকবে না, জাস্ট এইটা কোন এইটা দেখাই। যখন আইনে তুমি কাজ করবা জাস্ট এইটা আগে গুণ করবা, এটা গুণ করলে কত আসে,
এটা গুণ করলে আসে হচ্ছে 6 মাইনাস 2 আর -2 গুণ করলে কত আসে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4। ঠিক আছে, এই সেম ভাবে বাকিগুলো হবে। আচ্ছা, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস। যে যদি করি এদিক বাদ গেল, তাহলে এখানে হয় হচ্ছে 2 - 4। হ্যাঁ, ভুল হইলে বলো, ঠিক আছে? তোমরা তো কমেন্ট করতে পারতেছো না, ভুল কেমনে বলবা। 2 + 6, আশা করি ঠিক আছে। তাও আমি দেখে দেখে যাই, যদি কোথাও একটা ভুল হয় তাহলে অনেকের বুঝতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, অনেকে আসো যারা সহজে ভুল ধরতে পারো, বাট অনেকেই হয় ভুল হইলো কেন এই সেই, আমি তো মানুষ, বলতে হবে তাই না? হ্যাঁ ঠিকই আছে। 10i + 2j + 8k। ঠিক আছে, এইটা আসলে কেবল সি ভেক্টর। এখন সি বরাবর একক ভেক্টর বের করতে বলছে না, তো একক ভেক্টর কেমনে করে? সি বরাবর একক ভেক্টর যদি বের করতে চাই আমি, সি বরাবর একক ভেক্টর করতে চাইলে এই যে ইটার ফর্মুলা যেটা ছিল, উপরে সি ভেক্টর, নিচে সি ভেক্টরের মান, প্লাস মাইনাস অবশ্যই দিবা। কারণ কি, কেন প্লাস মাইনাস দিলাম? যে শুধু বলছে এ আর বি এর সাথে লম্ব অবস্থায় থাকে। ধরে নাও এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তো এটা তো লম্ব দিক এই দিকেও হইতে পারে, আবার লম্ব দিক নিচের দিকেও হইতে পারে, তাই না? উপরের দিকেও হইতে পারে, আবার নিচের দিকেও হইতে পারে। কোন দিকে আমি কি জানি? আমরা তো জানি না। তো আমি যেহেতু এ ক্রস বি নিছি, হয়তো এ থেকে বিতে গেলে উপরের দিকে হচ্ছে, বাট এটা তো এমন হইতে পারে বি ক্রস এ। ঠিক আছে, তো এই জন্য এখানে আমরা কি করব, প্লাস মাইনাস দিব। তো এইটা তোমরা যে সূত্রটা শিখে আসছো, কি দেখো, প্লাস মাইনাস এই যে এ ক্রস বি, আর নিচে এ ক্রস বি এর মান। ঠিক আছে, একই জিনিসই আমি ধাপে ধাপে তোমাদের বের করে দেখাচ্ছি। তাহলে এখানে প্লাস মাইনাস নিলে সি ভেক্টর যেটা আসছে, ভেক্টরটা কত, 10 to 8, 10 to 8, নিচে 8 আর মানের স্কয়ার, 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তো এটা করলে কত আসে, 10 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 2√42 এরকম রেখে দিছে এরা। আচ্ছা, 2 দ্বারা ভাগ করে দিছে। 1 বাই এই নিচেরটার মান হচ্ছে 2√42, আর ভেতরে হচ্ছে 10i প্লাস 2j প্লাস 8k। এখন জাস্ট এই যে 2 আছে না, এই 2 দ্বারা আমি এইগুলাকে যদি ভাগ করে দেই, কি থাকবে, যে 1/√42, 2 দ্বারা ভাগ করে দিলে 5i প্লাস j প্লাস 4k। এইটাই হচ্ছে আমার গ নম্বরের আনসার। বুঝা গেছে? তোমরা লম্ব দিকে একক ভেক্টর বললে ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে এতদিন করে আসছো, ওই সেম কোশ্চেনে আসছে, জাস্ট এখানে বলছে কি সি হচ্ছে এ আর বি এর উপরে লম্ব। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এটা ছিল গ নাম্বার। চলো ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে উদ্দীপক অনুযায়ী গাণিতিকভাবে যাচাই করে দেখো যে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর হয় নাকি। তো এখানে কোন জায়গায় আছে, পি ভেক্টরটা এখানে আছে, কিউ ভেক্টরটা এখানে আছে, আর ভেক্টরটা এখানে আছে। দেখো পি কিউ আর কোনোটারই কিন্তু ডিরেক্ট মান দেওয়া নাই, তোমার আগে পি কিউ আর এগুলার মান বের করতে হবে, তারপরে তুমি বের করতে পারবা। তো চলো আমি কেমনে করি এটা একটু দেখো। এটা যারা পারবা তাদের বেসিক মোটামুটি ভালো আছে, ঠিক আছে, যারা এটা করতে পারছো, মানে না দেখে, সলিউশন না দেখে। আরেকটা কথা তোমাদের বলি, তোমাদের মধ্যে খুব বাজে একটা অভ্যাস আছে, খুবই বাজে অভ্যাস। টেস্ট পেপার নিবা, সৃজনশীল দেখবা, সলিউশন দেখবা, তারপরে করবা। তাহলে লাভ কি হইলো? তুমি তো মুখস্থ করতেছো তাইলে, যে এটা প্রশ্ন এটা তার উত্তর। তোমার কাজ হবে তুমি টেস্ট পেপার নিবা, সলিউশন ঢেকে রাখবা, নিজে ট্রাই করবা, না পারলে তারপরে তুমি দেখবা। এইটা হবে প্রসেস। কিন্তু তোমরা তো এটা করো না, যে তাড়াতাড়ি করতে হবে, আগে প্রশ্ন দেখলাম, তারপর উত্তর দেখলাম, তারপর হাতে করলাম। এইটার তোমার আরো পরবর্তীতে দেখবা এটারও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, না দেখে করার ট্রাই করবা। দেখো
তো এইটা আমি যদি করতে চাই, দেখো আগে আমার পি কিউ আর তিনটা বের করতে হবে। তো এইটার জন্য আমার এ বি আর সি এর মান লাগবে। তো এ বি তো প্রশ্ন দেওয়া আছে, আর সি যদি আমি নেই, গ থেকে পাই, গ থেকে সি ভেক্টর কত পাইছি, গ থেকে পাই সি ভেক্টরটা পাইছি 10i প্লাস 2j প্লাস 8k। ঠিক আছে, এটা পাইছি আমি গ থেকে, আগের স্লাইডে আছে। তো এখন আমার দেখো পি কিউ আর এই তিনটার মান বের করতে হবে। তো পি এর মান যখন তুমি বের করতে যাবা, তখন দেখো আমি একটু লিখি, একটা লাইন লিখলে তারপরে আশা করি ক্লিয়ার হবে। ত্রিভুজ ত্রিভুজ উ এন এল, এইটার ক্ষেত্রে দেখো তো ত্রিভুজ সূত্র আমি যদি অ্যাপ্লাই করি, ত্রিভুজ সূত্র একটু আগে তোমাদের অ্যাপ্লাই করা শিখে আসছি, যে ত্রিভুজ সূত্র কি করে, দুইটা যদি একই দিকে থাকে তাহলে তৃতীয়টা বিপরীত দিকে থাকলে এই দুইটার যোগফল তৃতীয়টার সমান হবে, তাই না? এটা ত্রিভুজ সূত্রে একাডেমিকেও তোমাদের দেখার কথা, যে কোনো ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে থাকলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। এটা ছিল ত্রিভুজ সূত্র। তাহলে এখানে কি আসে দেখো, যে বি ভেক্টর এইদিকে, পি ভেক্টর এইদিকে, তার মানে এটা একই ক্রমে আছে। তাহলে আমি কি লিখতে পারবো, যে বি প্লাস পি ইকুয়ালস টু, দেখো এ হচ্ছে তার বিপরীত দিকে আছে, এই দুটো একই দিকে, এ হচ্ছে বিপরীত দিকে আছে। তো এখান থেকে তুমি কি করতে পারবা, পি ভেক্টরটা বের করতে পারবা। পি ভেক্টর কত, এ মাইনাস বি। তাহলে এ ভেক্টর কত, এ থেকে আমি বি ডিরেক্ট বাদ দিয়ে তোমাদের দেখাচ্ছি, তোমরা এটা লিখবা, লিখে তারপরে করবা, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমার এখানে জায়গা কম, সময় কম। তো এ মাইনাস বি যদি করি তাহলে প্লাস হয়ে যায় প্লাস জে, আর এটা মাইনাস করলে প্লাস 4k। আশা করি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই একটা নিলাম, তাই না? তারপরে নিব হচ্ছে ও এল এম এর ক্ষেত্রে, দেখো ত্রিভুজ ও এল এম এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি আসে দেখো তো, এটার ক্ষেত্রে কি আমি এরকম বলতে পারবো যে এই ও এল বা এই ভেক্টরটা কি এ, এইটা এ ভেক্টর আর কিউ ভেক্টর একই ক্রমে আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, যে এ প্লাস কিউ, এই দুটো একই বরাবর আছে, সরি একই দিকে আছে, বারবার ভুল বলছি, একই ক্রমে আছে, একই দিকে না, একই ক্রমে আছে। তাহলে বিপরীত ক্রমে সি হচ্ছে তাদের লব্ধি। তো এখান থেকে তুমি কি পাবা, কিউ ভেক্টরটা পাবা। কিউটা কি, সি মাইনাস এ। সি মাইনাস এ করলে কি আসে দেখো, এই যে সি ভেক্টর, এই যে এ ভেক্টর, সি মাইনাস এ করলে আসবে, এটা মাইনাস করলে আসে হচ্ছে 11i, মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস 5j, আর এটা মাইনাস করলে হয়ে যায় 6k। এরপরে আরেকটা কি আছে, ও এম এন, ত্রিভুজ ও এম এন এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি আসবে, এটার ক্ষেত্রে আসবে দেখো এই যে বি ভেক্টরটা আর আর ভেক্টরটা একই ক্রমে আছে না, তাহলে বি প্লাস আর, এটাই তুমি লিখতে পারবা দেখো সি। তাহলে এখান থেকে আর ভেক্টরটা আসবে হচ্ছে সি মাইনাস বি, কি আসবে, সি মাইনাস বি। সি মাইনাস বি করলে কত আসে, আমি একদম লিখে দিচ্ছি ডিরেক্ট, যেটা আসে হচ্ছে এইটাই, এটা করলে মাইনাস করলে আসে হচ্ছে প্লাস 4j, আর ওটা মাইনাস করলে আসে হচ্ছে প্লাস 10k। ঠিক আছে, এইখানে আমি কিউ এর এটা আমি ভুল করছি, যেখানে প্লাস হবে এখানে মাইনাস দিছি। হ্যাঁ, তো এখন দেখো এইটুকু হয়ে গেছে না, তোমার কি করতে হবে, তোমার দেখাইতে হবে যে পি প্লাস কিউ ইকুয়ালস টু আর হয়। তোমার দেখাইতে হবে কি, যে পি প্লাস কিউ এটা ইকুয়ালস টু আর হয়। তাহলে তোমার কি পি ভেক্টর তুমি পাইছো, এখানে এইখানে তুমি পি ভেক্টর পাইছো, দেখো এগুলো আমি একটু বোল্ড করে দেই, এটা পি ভেক্টর, এইটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, আর এইটা হচ্ছে তোমার আর ভেক্টর। তাহলে পি আর কিউ যোগ করে দেখো আর এর মতো হয় নাকি। তাহলে পরের পেজে আমি একটু দেখি যে পি আর কিউ যোগ করি, তাহলে পি প্লাস যদি কিউ করি, পি প্লাস যদি কিউ করি তাহলে কি আসে একটু দেখো, পি প্লাস কিউ করলে -3 আর 11 যোগ করলে কত হয় 8। আমি কিন্তু একদম ডিরেক্ট করতেছি, তোমরা ডিরেক্ট করবা না, ভুলেও না। আর জে আর 5 যোগ করলে হয়ে যায়
এটা কি আমি ভুল করছি? এটা একটু দেখো তো, পি এর ক্ষেত্রে পি এর মানটা কি ছিল? এ মাইনাস বি। এ মাইনাস বি, আমার মনে হচ্ছে এখানে আমি ভুল করছি। হ্যাঁ, এখানে আমি ভুল করছি, মাইনাস জে হবে, এটা হবে মাইনাস জে। দেখো, দেখছো কেমনে ভুল হয়? এখানে আমি ভুল করে ফেলছি, মাইনাস জে, আর এটা হবে প্লাস প্লাস। ঠিক আছে, তো সাবধান থাকবা। এই জন্য বলতেছি তোমরা আরেক লাইন লিখবা। আমি ডিরেক্ট করতেছি তো, আমার জায়গা কম, কি করব, মানে 2 স্লাইড হয়ে গেলেই আমার কেমন জানি নিজেরই কেমন জানি লাগে যে একটা থেকে আরেকটাতে বারবার যাওয়া। এটা যোগ করলে হয়ে যায় প্লাস 4j, আর পরেরটা যোগ করলে দেখো হবে কি 4 আর 6 যোগ করলে হয়ে যাবে 10k। এই দেখো, এইটাই ছিল আর, একটু বের করে দেখো, এইটাই ছিল হচ্ছে আর। দেখো আর এর মানটা সেম হয়ে গেছে। তো গাণিতিক ভাবে আমরা যাচাই করলাম, তাহলে p প্লাস কিউ এটা ইকুয়ালস টু আর হয়, এটা আমরা গাণিতিক ভাবে যাচাই করলাম। ঠিক আছে, তো এইটুকুই ছিল ঘ নাম্বারটা। এগুলো একদমই বেসিক কোশ্চেন। এখন আমরা একটু ধীরে ধীরে ঝামেলার কোশ্চেনে আসতেছি। এগুলা কিন্তু বেসিক, বাট অনেকেই আসো তোমাদের যাদের এগুলাতে প্রবলেম হয়, তাই না? চলো এরপরে দেখি আর কি আছে। যশোর বোর্ড 2025, খুবই সংক্ষিপ্ত একটা উদ্দীপক। একটি ভেক্টর রাশি দেওয়া আছে এ, এই একটা ভেক্টর রাশি দেওয়া আছে, আর একটি স্কেলার রাশি দেওয়া আছে যেটা হচ্ছে ফাই। এই দুটো জিনিসই দেওয়া আছে জাস্ট। গ নাম্বার কোশ্চেন হচ্ছে এ ভেক্টরটির কার্ল নির্ণয় করো। তো কার্ল কি, কার্ল কেমনে বের করতে হয়, এই একটা করলে তোমাদের এই যে ভেক্টর ক্যালকুলাস একদম আশা করি ক্লিয়ার হয়ে যাবে সব। তো কার্ল কেমনে বের করতে হয়, দেখো কার্ল বের করার জন্য এ ভেক্টরের কার্ল, ভেক্টর এ, এটা যদি কার্ল বের করতে চাও, কার্ল হচ্ছে ন্যাবলার সাথে, এই ন্যাবলার সাথে এ এর ক্রস গুণফল। এই ন্যাবলাটা কি, এটা একটা আমি উপর লিখে দিচ্ছি। এই ন্যাবলাটা হচ্ছে এইটা হচ্ছে ন্যাবলা। ঠিক আছে, তো এইটার সাথে যদি এ এর ক্রস গুণফল করি, ক্রস গুণফল কেমনে করতে হয়, উপরে আই জে আর কে, তাই না? উপরে আই জে কে, এরপরে শুরুতে ন্যাবলা আছে, তো ন্যাবলার আই এর সহগ কত, ডেল্টা এক্স, এটা সহগ হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ডেল্টা ডেল্টা জেড। আমার ডেল্টাটা এমন হয়তো অনেকে ভাবতে পারো এই কেমন ডেল্টা, আমি এমনি লিখে লিখে আমার ছোটবেলা থেকে লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, এখন কিছু তো করার নাই। এখন এই ভেক্টরটা দেখো, এই ভেক্টর কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে 4x কিউব y স্কয়ার, 4x কিউব y স্কয়ার। যে এর নিচে কি দেওয়া আছে দেখো, 4x স্কয়ার y স্কয়ার জেড, 4x স্কয়ার y স্কয়ার জেড, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস, আর পরেরটা কি দেওয়া আছে, মাইনাস 6xy মাইনাস 6xy জেড স্কয়ার। তো এইটার তোমার ক্রস গুণফল করতে হবে। তো এইটাতে যেটা প্রবলেম হয়, এই ক্যালকুলেশনে তোমাদের অনেকের ভুল হয়। তো ক্যালকুলেশন একটু সাবধানে করবা। তো চলো আমরা সবাই মিলে একটু করি, এটা ভুল হয় হয়তো অনেক। চলো, আই থাকুক, আই যদি থাকে এইটার সাথে এইটা, তাই না? তাহলে এইটার সাথে এইটা করতে হবে, তাহলে এটা এরকম রাখলাম। তাহলে তোমার যেটা করতে হবে, আমি লিখে দিই আগে পুরাটা, যাতে এইটা মাইনাস এইটার সাথে এইটা, তাহলে মাইনাস ডেল্টা ডেল্টা জেড অফ মাইনাস 4x স্কয়ার ওয়াই স্কয়ার জেড। ঠিক আছে, এই সেম ভাবে আমি তোমাদের একটা পার্টই করে দিব, শুধু আয়ের পার্টটা আমি করে দিব, তোমাদের কাজ হবে জে আর কে এর পার্ট তোমাদের করে নেওয়া। ঠিক আছে, আমি কিন্তু এটা করে দিব না, কারণ এটা কি ডিরেক্ট সূত্র বসালেই তোমার হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা ইম্পর্টেন্ট এখানে, তো আমি এটা বোঝাই দিচ্ছি। এটা পারলে তোমরা এই জে আর কে এর অংশটুকু ইনশাল্লাহ পারবা। যদি তাও না পারো, তোমাদের আমি বলছি কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে বলবা, অথবা আমাকে তোমরা ডিরেক্ট মেসেজে বলবা। ঠিক আছে, তো এইটুকু যদি আমি করি, কেমনে করতে হয় জাস্ট এটা দেখানোর জন্য, তাহলে কি হবে দেখো,
তার মাইনাস এইটুকু তোমাদের করে নিবা। তো এইটা কি হচ্ছে এই জায়গায়, যদি ডিফারেন্সিয়েশন কারো পড়া থাকে তার জন্য এটা কোনো ব্যাপারই না, বাচ্চাদের জিনিস। তুমি কি করবা, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা। কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবা বাকি সবগুলা কি হবে? ধ্রুবক। এটাকে বলা হয় কি? আংশিক ডিফারেন্সিয়েশন। যখন আমি ওয়াই কে নিচ্ছি বাকি সবগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে এই ভেতরে শুধু কি আছে? ওয়াই আছে। তো ওয়াই কে ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 1 থাকবে। আর বাকিটুকু কি? ধ্রুবক। তাহলে -6x(z²). ঠিক আছে? এটাতে যদি আসো তুমি, এই মাইনাসটা সামনে আসলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। জেড এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো, জেড আছে কয়টা? জেড আছেও একটাই। তো এইটুকু কি? ধ্রুবক। এটা তো আগেই বাইরে চলে আসবে, এটা ডিফারেন্সিয়েশনের আগেই বাইরে চলে আসবে। এই জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন করলে কত? 1। এই জন্য যা আছে এটাই থাকলো। এইটুকু হবে আই এর সহগ। এই সেম ভাবে তোমাদের জে এর জন্য আসবে, কে এর জন্য আসবে, এটা তোমরা বের করে দেখবা। ঠিক আছে? তাও যদি কারো প্রবলেম হয় আমাকে একটু জানাবা, যে এইটুকুতেও কারো প্রবলেম যদি থাকে। ঠিক আছে? কারণ এইগুলা নিয়ে আমি আর সময় দিতে চাচ্ছি না, এগুলো একদমই নর্মাল জিনিস, আশা করি তোমরা পারবা। কার আমরা বের করলাম। এরপরে আমাদের কি করতে হবে? ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে এবং একটি ভেক্টর ক্ষেত্রকে একটি স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এটার জন্য তোমাদের আগে একটা জিনিস খাতায় খুব সুন্দর মতো লিখে নাও। আগে সুন্দর করে লিখে নাও, তারপরে ঘ নম্বরে আসি। স্কেলার ক্ষেত্রকে, আজকে আমার পেন ধরার কি সমস্যা নাকি কি হচ্ছে, এমন হচ্ছে কেন মাঝে মাঝে? স্কেলার ক্ষেত্রকে যদি ভেক্টর করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে গ্রেডিয়েন্ট। এগুলো জিনিস খাতায় লিখে রাখবা, যখন তুমি রিভিশন দিবা খুবই কাজে দিবে। আর যখন ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র করবা, ভেক্টর ক্ষেত্রকে যদি করো স্কেলার, তখন করতে হবে ডাইভারজেন্স। তো তোমাদের দেখো এই একটা সৃজনশীলেই সব দেওয়া আছে, ডাইভারজেন্স, কাল, গ্রেডিয়েন্ট সব দেওয়া আছে একটা সৃজনশীলের মধ্যে। তো এখন আমরা ঘ নম্বরে যদি আসি, ঘ নম্বর আমাদের এখানে কি বলছে? আমাদের বলছে এখানে যে একটি স্কেলার ক্ষেত্রকে একটি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায় নাকি এটা দেখতে বলছে। তো স্কেলার ক্ষেত্র কোনটা? স্কেলার ক্ষেত্রটা হচ্ছে ফাই। তো ফাই এর মান দেওয়া আছে, তো তোমরা সুন্দর মতো লিখে নিবা, দেওয়া আছে ফাই ইকুয়ালস টু এত, এটা দেওয়া আছে। এখন স্কেলার ক্ষেত্রকে যদি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে চাই, স্কেলার ক্ষেত্র ফাই কে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করলে, ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করলে কি হবে দেখো। রূপান্তর করলে কেমনে করবা? গ্রেডিয়েন্ট কেমনে বের করে, মানে এটা তো মেইনলি গ্রেডিয়েন্টই করবো তাই না? তো জাস্ট নরমালি এই ফাইয়ের সাথে ন্যাবলা নরমাল গুণ, কোনো কিচ্ছু না, একদম নরমাল গুণ। কেমন গুণ? 2 × 3 করলে কত হয়? 6 হয় না? এটা দেখি কোনো আহামরি কিছু আছে না, নরমালি গুণ করে দিছো। এক্স এর সাথে ওয়াই গুণ করলে কত হয়? xy। এইরকম একটা নরমাল গুণ করে দাও, তাহলেই তোমার কাজ শেষ। কেমনে করবো? ন্যাবলা মানে কি? ন্যাবলা মানে হচ্ছে তোমাদের দেখাইছিলাম আগের পেজে, যে আই ডেল্টা অফ এক্স জে ডেল্টা ওয়াই অফ আর কে ডেল্টা জেড। এইটার সাথে তুমি জাস্ট এই ফাই গুণ করে দাও। ফাই এর মান কত? ইন্টু ফাই এর মান হচ্ছে 3xy² z প্লাস 3xy z² প্লাস 3y² z³ ঠিক আছে? এই দুটো নরমালি যদি গুণ করে দাও, তুমি কি করবা দেখো কিভাবে তুমি গুণ করবা। তোমাকে যদি আমি এরকম করতাম যে এখানে a + b + c আর নিচে x + y + z, এইটার যদি গুণ করতে বলতাম তুমি কি করতে বলো তো? প্রথমে a নিতা, a নিয়ে
এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ, তাই না? এরপরে তুমি বি নিবা, এটার সাথে একবার, এটার সাথে একবার, এটার সাথে একবার, এরপরে তুমি সি নিয়ে আবার বাকি তিনটার সাথে করবা। এইভাবে করার কথা না? গুণ তো আমরা এইভাবেই করি, তাই না? তো এই জিনিসটা আমরা এখানে করব। তাহলে শুরুতে শুরুতে এই যে এই পার্টটা নিব, এইটা নিয়ে বাকি সবার সাথে গুণ করে দিব। তাহলে আই এরকম থাকুক, আই থাকুক, তাহলে এইখানে কি করবা, ডেল্টা ডেল্টা অফ এক্স, এইটার সাথে পুরোটা গুণ করো আগে, 3xy² z প্লাস 3xy z² প্লাস 3y² z³ ঠিক আছে? এরপরে আবার তোমরা বাকি দুইটা করবা, এই দুটাও আমি করে দিব না, ঠিক আছে? অবশ্যই এগুলো কমপ্লিট করবা, কেউ আলসেমি করে রেখে দিবা না। তোমার পরীক্ষার আর কয়দিন আছে, এখন আলসেমি করবা তুমি? এখন আলসেমি করলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারতেছো তুমি? এটা কি মাস চলতেছে? এপ্রিল মাস চলতেছে, আর তোমার কতদিন? 2 মাস, মাত্র 2 মাস সময়। 2 মাস চোখের পলকে দেখবা চলে যাবে, কারণ এই সেটে সিলেবাস কত বড় তোমরা নিজেরাও জানো, ঠিক আছে? তো অবশ্যই আলসেমি করবা না। আরেকটা কথা কি করবা, তোমাদের আরেকটা কাজ দিই, এইটা করবা তোমরা যখন যে ক্লাস হবে, আমার ক্লাস অন্তত করবা, সাথে সাথে অবশ্যই লিখবা। প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন তোমার টেস্ট পেপারে আছে, বাট আমি যে সলিউশন দিচ্ছি যেভাবে, তুমি এটা নিজেও করবা। যদি কেউ নিজের মতো করেও করো, কোনো সমস্যা নাই, করে তুমি গ্রুপে পোস্ট করবা। আমাদের যে গ্রুপটা আছে না, ফেসবুক গ্রুপের লিঙ্ক যারা নাই তাদের দেওয়া হবে এই, আশা করি ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ দুইটার লিঙ্কই দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের 26 ব্যাচের যে গ্রুপটা আছে ওইখানে তুমি পোস্ট করবা। কারো যদি লজ্জা লাগে তুমি অ্যানোনিমাস পোস্ট করবা, ঠিক আছে? অ্যানোনিমাসলি পোস্ট করবা, কিন্তু আমি চাই তোমরা এগুলা পোস্ট করো, বাকিদের যাতে 2-1 জনের চোখে পড়লে যাতে একটু উপকার হয়, ঠিক আছে? তোমরা পোস্ট করবা, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ এই কয়েকজন ভালো করে পড়তেছে। তোমরা অ্যানোনিমাস পোস্ট করলে অন্য কেউ দেখতে পারবে না যে আসলে তুমি কে, বাট আমি কিন্তু দেখতে পারবো যে তুমি কে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা করে দিচ্ছি, বাকি দুটো তোমরা করবা। কেমনে করতে হয় দেখো, এখন তুমি এক্স এর সাপেক্ষে প্রত্যেকটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এক্স এর সাপেক্ষে যদি করো, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? বাকিটুকু কি ধ্রুবক, 3y² যে এটা এখন কি হয়ে গেছে ধ্রুবক, জাস্ট এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, তো সমস্যা নাই। এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসতেছে দেখো তো, 3yz², তাই না? কারণ এক্স এর সাপেক্ষে এক্স করলে 1 থাকে। আর এইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত, এখানে এক্স আছে, এক্স তো নাই, তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? এটা আসবে হচ্ছে 0। এটা কার জন্য করে দিলাম আমি? এটা আমি করে দিলাম কার জন্য? আই এর জন্য। বাকি জে আর কে এর জন্য, এটাতে আবার এটার সাথে করবা, এটা আবার এটা দিয়ে এটার সাথে পুরোটাকে করবা, করে তোমরা বাকিটা আনসার লিখবা। তাহলে আমার অর্ধেক আনসার শেষ ঘ নাম্বারে, যে হ্যাঁ আমরা একটা স্কেলারকে একটা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি, কিভাবে? গ্রেডিয়েন্ট করার মাধ্যমে, ঠিক আছে? এই পার্টটা শেষ। এর পরের পার্ট হচ্ছে একটা ভেক্টরকে কি আমরা স্কেলারে রূপান্তর করতে পারি? তো এটা একটু দেখি, চলো। এটা করার জন্য কি করতে হবে, লিখি যে ভেক্টর ক্ষেত্র এ কে স্কেলারে রূপান্তর করতে কি করতে হবে? ডাইভারজেন্স বের করতে হবে। তোমাদের আগে স্লাইড লিখে দিছি ডাইভারজেন্স কেমনে করে। ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণফল করতে হবে, ন্যাবলার সাথে ডট গুণফল করতে হবে। তো ন্যাবলাটা কি আগে লিখে নাও, ন্যাবলা হচ্ছে আই, এটা হচ্ছে জেড, এটা তো ন্যাবলা তাই না? এটা এরকম থাকুক, এর সাথে তোমার কি করতে হবে? এ নিতে হবে। এটা কত? আচ্ছা আমি পরের স্লাইডে যাচ্ছি, কেন আগের স্লাইডে আছে 4x³ y² i, 4x³ y² i, তারপর -4x² y² z, -4x² y² z j, তারপরে আছে 6xy z² -6xy z² k। তো ডট গুণফল কেমনে করতে হয় বলো? ডট গুণফল কি এখন শিখাইতে হবে? এই যে এটা দেখছো, এটা দিয়ে তোমাদের মাথায় বাড়ি দিতে হবে ডট গুণফল না করতে পারলে। ডট গুণফল কেমনে করতে হয়?
আই এর সাথে জাস্ট আই এর ডট করলে হয়ে যাচ্ছে। তো এই তিনটার মধ্যে সবচেয়ে ক্যালকুলেশন ইজি হচ্ছে ডাইভারজেন্সে, ঠিক আছে? বাকি দুইটাতে দেখছো তো তোমরা যে প্রত্যেকটা সবগুলোকে গুণ করে দিতে হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, বাট ডাইভারজেন্স কিন্তু এমন না, জাস্ট আই এর সাথে আই নিলেই হয়। তাহলে কত থাকে এটা, আই এর সাথে আই নিলে ডেল্টা অফ এক্স ইকুয়ালস টু হয়ে যায় 4x³ y²। এরপরে যে সাথে জাস্ট যে নিলে হচ্ছে, একটা মাইনাস আছে যেহেতু, ডেল্টা ডেল্টা অফ y 4x² y² z। তারপরে কে এর এটা হচ্ছে মাইনাস z অফ, আচ্ছা মাইনাস আগে দিছি 6xy z²। বুঝা গেছে? তাহলে দেখো এখান থেকে কত আসে, x এর সাপেক্ষে এখন করলে দেখো 4y² তো বাইরে চলে আসবে, এটা ধ্রুবক। x³ কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, x³ কে ডিফারেন্সিয়েশন করলে আসে 3x², তাই না? x³ কে ডিফারেন্সিয়েশন করলে 3x² মাইনাস y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আগেই তোমার 4x² z আগেই বাইরে চলে আসবে, y² কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y, আর এখানে z এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি 6xy আগে বাইরে চলে আসবে, z এর সাপেক্ষে করলে 2z। তাহলে দেখো এখান থেকে যদি আমি করি 12x² y² মাইনাস 8x² yz মাইনাস 12xy z। এখন লক্ষ্য করে দেখো, এই একটা কি ছিল, ভেক্টর ক্ষেত্র ছিল না? আমরা এত ক্যালকুলেশন করার পরে যেই সমীকরণটা পাইছি এখানে, এটা কি আসছে, এখানে কি আই জে কে কিছু আছে? এগুলো তো নাই, তার মানে এইটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। তাহলে ভেক্টর ক্ষেত্রকে আমরা কি করলাম, স্কেলার ক্ষেত্র করলাম। আর আগেরটাতে দেখো এই যে ফাইটা ছিল কি স্কেলার, এখানে আই জে কে কিছু ছিল, বাট আনসারে দেখো এখানে একটা আই আসছে, যে আসবে তারপর কে আসবে। তাহলে কি হয়েছে, এই যে প্রশ্ন যা বলছিল সেটা কি আমরা করতে পারছি? ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো এটা তোমরা। যদি বুঝতে পারো চলো সামনের দিকে যাই। হ্যাঁ, এরপর হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর, তো এটার গ নাম্বার আমি করে দিব না। এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো, এই জিনিসটা আমি একটু আগে করে দিয়ে আসছি। তো গ নাম্বারটা হচ্ছে HW, ঠিক আছে? কারণ একই জিনিস বারবার কি করে দিব, এইটা তোমাদের আশা করা উচিত না। একই জিনিস কেন বারবার করে দিয়ে সময় নষ্ট করব, তাই না? এটা তো তোমাদের একদমই আমি করে দিব না। ঘ নাম্বার কি বলছে দেখো, এইটা ঘ নাম্বারের জন্য মেইনলি আমি অ্যাড করছি এটা, যে উদ্দীপকের ভেক্টর তিনটি একই সমতলে থাকবে কিনা এইটা তোমাদের দেখতে বলছে, যে একই সমতলে হবে নাকি। কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে একই সমতলে থাকবে কিনা। তো একই সমতলে থাকার জন্য আসলে কি করতে হবে দেখো, একই সমতলে যদি থাকে, তোমাদের শর্তটা আগে উপরে লিখে দেই, তারপরে কেন এটা হয় সেটাও লিখে দিচ্ছি। একই সমতলে যদি থাকে, একই সমতলে থাকলে a ক্রস বি ডট যদি সি করো, এটাই কোর্সটা আসতে হবে 0। তো এটা আসলে কেন হয়, এটা হয়তো অনেকে জানো যে এটা 0 হইলেই একই সমতলে থাকে, কিন্তু কেন আসলে এই ঘটনাটা হয়, তো এটা বোঝার জন্য তোমার যেটা দরকার, একটা আমি বই নেই, এখানে হচ্ছে 3টা ভেক্টর নেই আমি। হ্যাঁ, তো ধরে নাও এই যে এটা আমার একটা অক্ষ, এই অক্ষে এরকম একটা ভেক্টর আছে, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, ঠিক আছে? আর আরেকটা ভেক্টর মনে করো আমার আঙ্গুল, এই 3 আঙ্গুল মিলে একটা ভেক্টর। তো এই 3টা ভেক্টর একই সমতলে আছে। তো যদি একই সমতলে থাকে, এরপর আমরা কেমনে এটা বের করব? তো প্রথমে তুমি যে কোনো দুইটা নিবা, এ বি না, যে কোনো দুইটা, এ বি হইতে পারে, এসি হইতে পারে, বিসি হইতে পারে, যে কোনো দুইটা, শুধু এ বি এমন না। দুইটা ভেক্টরের ক্রস গুণফল করবা। তো আমি যদি দুইটা ভেক্টরের, এই যে আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুইটা কলমের এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল করি, তাদের ক্রস গুণফলের যে ভেক্টরটা আসবে ওইটা কোন দিক বরাবর বলো তো? লম্ব দিক বরাবর না, হয় এই দিক বরাবর অথবা এই দিক বরাবর, যেদিকে আসুক সমস্যা নাই, বাট যেটাই আসবে এই তলের উপরে কি লম্ব হয়ে যাবে না? তো যদি তলের উপরে লম্ব হয়ে যায়, তৃতীয় যে ভেক্টরটা আছে, ঠান্ডা মাথায় শোনো, তৃতীয় যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের সাথে, তাহলে ওই যে লম্বটা এটাও কি এর সাথে লম্ব না? তো লম্ব যদি হয়, দুইটা ভেক্টর যদি লম্ব হয়, তাহলে কি হবে, তাদের ডট গুণফলের মান হয় 0। দুটা ভেক্টর লম্ব হইলে তাদের ডট গুণফলের মান 0। এই জন্যই দেখো কি করা হয়েছে, প্রথমে ক্রস গুণফল করে একটা এই দুইটার উপরে লম্ব বের করা হয়েছে।
তো যদি এখন ওই ভেক্টরটা এর উপরেও লম্ব হয় তাহলে তার ডট গুণফলের মান হয়ে যাবে কত 0। আশা করি ক্লিয়ার হয়েছে মোটামুটি। তো চলো এখন আমরা এটা জাস্ট করে দেখবো যে এটার মান 0 আসে নাকি। যদি 0 আসে তাহলে একই সমতলে থাকবে। তাহলে শুরুতে আমরা কি করব, যে আমরা জানি কিভাবে, আচ্ছা লাল কালার দিয়ে লিখলে চোখে লাগে, তো ছোট ছোট পার্টগুলো আমি লাল কালার দিয়ে লিখতেছি, বাট বড়গুলো লিখতেছি না। এ ক্রস বি, আগে এ ক্রস বি করবো। এ ক্রস বি করলে কি আসবে দেখো, এখানে আই, এখানে জে, এখানে কে, ঠিক আছে। এই ভেক্টরের মানটা কত 2 3 5, 2 3 5, আর বি ভেক্টরের মান হচ্ছে -1 2 7, ঠিক আছে। আহা আমি এই চিহ্ন দিলাম কেন, হ্যাঁ। তো এখন তাইলে এ যদি সরি আই এর জন্য কাজ করো, আই করলে 3 সাথে হয় 21 -10, ঠিক আছে। এরপরে যে জে নিয়ে কাজ করো, এটা এটা চলে যাবে, তাহলে থাকে কত, এদিকে করলে 14 মাইনাসে মাইনাসে +5। তোমরা কি বুঝতেছো এটা, আমি যে এটা ডিরেক্ট করে যাচ্ছি এটা কি বুঝতেছো? যদি কারো ক্রস গুণফলে প্রবলেম থাকে যে কেমন এটা হচ্ছে, তোমার নির্ণায়ক প্রবলেম আছে, ঠিক আছে, তাহলে তোমার দুইটাই ক্লিয়ার করতে হবে। তুমি একটু দেখে নিবা, বেসিক কিছু ক্লাস একটু দেখে নিবা এইটার জন্য, ঠিক আছে। এখন যদি গুণফল শেখাইতে হয় তাহলে হবে বলো, 2 গুণ করলে হয় 4 + 3, তাহলে কত আসতেছে আমাদের গুণফলের এটার মান 11i - 19j + 7k। এখন আবার কি করতে হবে, আবার এটা যদি বের করি, যে এই a ক্রস b এর যেটা মান আসলো তার সাথে যদি c ডট গুণফল করি, c, তাহলে কি আসবে, এটার সাথে c ডট গুণফল করলে এই i এর সাথে i, তোমরা এই মানগুলো কিন্তু লিখে নিবা, আমি বারবার বলতেছি আবারও মানগুলো লিখে নিবা। মাইনাস আর +7 করলে কত আসবে, আচ্ছা আমি কি এটা ভুল করছি, কোথাও কি ভুল করছি? ভুল করলে আমাকে একটু সংশোধন করে দাও তোমরা, আমি কি কোথাও ভুল করলাম নাকি, না প্রশ্ন কোথাও ভুল তোলা আছে। কত এটা আসছিল ঢাকা বোর্ড 2024, তাই না? কারণ কেন জানি আসতেছে না, একই সমতলে থাকতেছে না, আমি একটু দেখি। হ্যাঁ একই সমতলে থাকবে না, তাহলে ঠিকই আছে, তাই তো বলি, প্রসেস সব ঠিক আছে, ঠিক আছে। তাহলে আই করলাম, তোমরা জে এর সাথে যে করলে -19 × 7, তাহলে মাইনাস হয় 133, আর কে এর সাথে কে করলে হয় -7, তো এটা করলে কত থাকে -33 -7 + 11 -129। তাহলে এটা কি 0 হয়েছে, এটা কি 0 হয়েছে? যেহেতু 0 না তাহলে একই সমতলে থাকবে না, একই সমতলে থাকবে না, ঠিক আছে। যদি 0 আসতো তাহলে একই সমতলে থাকতো। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর গ নাম্বারটা এটা এইচডব্লিউ থাকবে। আচ্ছা, ময়মনসিংহ বোর্ডের 2024-এর কোশ্চেন, এই কোশ্চেনটা প্রবলেম হয়নি এরকম মানুষের সংখ্যা খুবই কম যেটা প্রবলেম হয়নি, ঠিক আছে। এটা একটু বড় প্রবলেম, তো চলো আমরা একটু দেখি। অনেকে আমাকে বলছিল যে এইটার প্রবলেম হয়েছে ময়মনসিংহ বোর্ড 2024-এ, ঠিক আছে। তোমাদের যেটা এরপরেও যখন যেটা হবে মানে প্রবলেম হলে আমাকে একটু জানাবা, মানে তোমাদের উপর বেস করে কিন্তু আমি এই কোশ্চেনগুলো অ্যাড করি, ঠিক আছে। তো প্রথমে গ নাম্বারে আমরা আসি। কোশ্চেন কি বলছে, আমি তাকে কোশ্চেনই পড়িনি। দুইটা ভেক্টর দেওয়া আছে, যে ভি ভেক্টরটা হচ্ছে 2i + 3j - xk, আর ইউ ভেক্টরটা হচ্ছে 3i + 2j + 2k, পরস্পর লম্ব, এটা মাথায় রাখতে হবে, পরস্পর লম্ব। ভি ভেক্টরটা হচ্ছে কি নির্দেশ করে, নৌকার বেগ, আর ইউ ভেক্টরটা নির্দেশ করে কি, এটা নৌকার বেগ নির্দেশ করে, আর ইউ ভেক্টরটা নির্দেশ করে স্রোতের বেগ, ঠিক আছে। ভি নির্দেশ করে নৌকার বেগ, ইউ নির্দেশ করে স্রোতের বেগ। আর সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 4 মিনিট সময় লাগে, সর্বনিম্ন পথে নদী পার হইতে তার 4 মিনিট সময় লাগে, এটাও আমরা জানলাম এখান থেকে। আচ্ছা, গ নাম্বার কোশ্চেনটা খুবই ইজি।
উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করো। তো এক্স এর মান কোথায় আছে? এক্সটা আছে হচ্ছে এই যে দেখো এইখানে একটা এক্স আছে, মান দেওয়া নাই ভি এর, কিন্তু তোমার একটা শর্ত দেওয়া আছে, বলছে যে তারা পরস্পর লম্ব। তো পরস্পর যদি লম্ব হয়, এরকম দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, কি বলছে? ইউ আর হচ্ছে ভি পরস্পর লম্ব হলে কি হয়? পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফলের মান হয় 0। তাদের ডট গুণফলের মান হয় কত? 0। এখন তুমি ডট গুণফল একটু করে দেখো তো ইউ আর ভি এর। ইউ আর ভি এর যদি আমি ডট গুণফল করি, তাহলে আই এর সাথে আই ডট করলে কত? এটা আসতেছে 6। জে এর সাথে জে ডট গুণফল করলে কত? এটা আবার আসতেছে 6। আর -x আর 2 এর ডট গুণ করলে কত? -2x। তাহলে এখান থেকে কত থাকে? 2x = 12, অতএব x = 6। এটা হচ্ছে গ নম্বরের আনসার। ঠিক আছে, গ নম্বরে এতটুকুই। জাস্ট একটু তোমরা সুন্দর করে লিখে নিবা যে দেওয়া আছে ইউ এত ভি এত, এইটুকুই জাস্ট তোমাদের লিখে বাকি এইটুকু করতে হবে। আমি ম্যাথের মেইন পার্টগুলো দেখাচ্ছি, সাজানোর দায়িত্ব তো তোমার, তাই না? কারণ এগুলো তো ফিজিক্সে বা ম্যাথে এগুলোতে আসলে আহামরি খুব সাজাই লেখার কিছু নাই, মেইন ম্যাথ তোমার হইতে হবে, কিন্তু অবশ্যই মানগুলো তুমি তুলে নিবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা ছিল গ নাম্বার, খুব সহজে হয়ে গেল। কিন্তু ঘ নাম্বার ম্যাথটা একটু দেখো, এটা ভালোই, মানে শুধু বড় না, ভালোই বড়। ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তো পুরা একটা নদী নৌকার যে ফুল কনসেপ্ট আছে, এই একটা ঘ নাম্বারের মধ্যে দিয়ে দিছে। তোমাদের নদী নৌকা থেকে সৃজনশীলে যে যে টাইপের কোশ্চেন হইতে পারে, পুরাটাই একটা ঘ নাম্বারের মধ্যে এখানে দিয়ে দিছে। এটা আসছিল ময়মনসিংহ বোর্ডে 2024-24-এ। ঠিক আছে, তো দেখো কেমনে তুমি করবা। গ নাম্বার শুরু করি আমরা। গ থেকে পাই x = 6। তাহলে সেই হিসাবে জাস্ট এখানে v এর মান হবে এখন কত? 6। ঠিক আছে, সেই হিসাবে আমি করতেছি। তো পরের লাইন লেখা উচিত কি? দেওয়া আছে ইউ এত ভি এত, আমি এটা না লিখে জাস্ট এখানে লিখে ফেললাম, তাহলে আমার জায়গাটা বেঁচে গেল একটু। এইখানে কি কি দেওয়া আছে ভালো করে একটু দেখো। শুরুতে উদ্দীপকে বলছিল যে সর্বনিম্ন পথে নদী পার হইতে 4 মিনিট সময় লাগে। তো সর্বনিম্ন পথে নদী পার হওয়া মানে কি মিন করে? আমি এখন যেগুলো লিখতেছি এগুলো সব কনসেপ্ট, মানে এগুলা এখানে ম্যাথের মধ্যে দরকার নাই, মানে ম্যাথে তোমার তো করতে হবে না। সর্বনিম্ন এরকম হচ্ছে কেন আজকে? সর্বনিম্ন পথ। কখন করে দেখো একটু। আচ্ছা, তো এখান থেকে যদি কেউ যাত্রা শুরু করে, সে কতগুলা দিকে ওই দিকে যাইতে পারে, মানে কত ভাবে ওই দিকে যাইতে পারে? এইদিকে অসংখ্য ভাবে। কিন্তু তোমার কাছে কি মনে হচ্ছে যখনই সে বাঁকা হয়ে যাচ্ছে, মানে বাঁকা হয়ে যদি পার হয়, তাহলে কি হবে? তার দূরত্বটা বেশি অতিক্রম করতে হবে না, সবচেয়ে কম সময় লাগবে হচ্ছে, সবচেয়ে কম দূরত্ব হবে যদি সে সোজাসুজি অপর প্রান্তে যাইতে পারে। এইটা হচ্ছে সর্বনিম্ন পথ। এই পথটা হচ্ছে কি? সর্বনিম্ন পথ। এইটার জন্য এইদিকে হচ্ছে ইউ, স্রোতের বেগ এই দিক বরাবর যাচ্ছে, আর বি কোনো একদিকে যাচ্ছে। তো এখন একটু দেখো, বলছে যখন সর্বনিম্ন পথে নদী অতিক্রম করে তখন তার সময় লাগে 4 মিনিট। তো সময়ের যদি তুমি সূত্র ইউজ করো, সময় যে প্রয়োজনীয় সময় যদি বের করতে চাও, কি লাগে বলো তো? প্রয়োজনীয় সময়ের সূত্রটা কি ছিল? সময়ের সূত্র ছিল t = d/v sin আলফা। দেখো মনে পড়ে? এটা ছিল না, ডিটা ছিল হচ্ছে, যেহেতু আমি কি করতেছি এখানে, যে
ওই পাশে যাচ্ছি, ডিটা হচ্ছে নদীর প্রস্থ ছিল, টি হচ্ছে কতটুকু সময় লাগে পার হইতে, আলফাটা ছিল হচ্ছে যে তুমি কত কোণে নৌকা চালানো মানে চালাচ্ছ, আর ভি হচ্ছে নৌকার বেগটা কত। এখন তোমার টি এর মান দেওয়া আছে, ভি এর মানও তুমি এখন জানো, ডির মানও জানো না, আলফার মানও জানো না। অনেকে এখন বলতে পারো, অনেকে যে ভুলটা করছে এই কোশ্চেনে, যে ভাইয়া শুরুতে তো বলা ছিল ইউ আর ভি হচ্ছে পরস্পর লম্ব, তো আমি কি তাহলে ধরে নিব এটা ইউ এদিকে আর এটা কি লম্ব এদিকে? না, তুমি এটা ধরে নিবা না। কেন নিবা না? কারণ তোমার এই জায়গায় আবার লেখা আছে কি, যে যখন সর্বনিম্ন পথে যায়, এটা তো সব এই জন্য না, যখন বলছে যখন শুধু সর্বনিম্ন পথে যায় তখন তার সময় লাগে 4 মিনিট। তো এখন একটা নৌকা সর্বনিম্ন পথে বা সোজাসুজি অপর প্রান্তে, এটা কত টাইপে আসতে পারে? সোজাসুজি অপর প্রান্তে, সর্বনিম্ন দূরত্ব অপর প্রান্তে, ঠিক আছে? তো সোজাসুজি অপর প্রান্তে বা সর্বনিম্ন দূরত্ব যদি অপর প্রান্তে যাইতে চায়, তাহলে তাকে কি করতে হয়? এইরকম একটা কোণে তাকে চালনা করা শুরু করতে হয়, তাই না? একটা কোণে যাইতে হয়, এই কোণটার নামই হচ্ছে আলফা, ঠিক আছে? এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে আলফা। তো এখন তোমাদের আমি যদি একদম ভেক্টরের বেসিক একটা কোশ্চেন করি, যে এইটা হচ্ছে ভি, এইটা ভি, এইদিকে স্রোতের বেগ ইউ, এইদিকে নৌকার বেগ ভি যাচ্ছে। আমি চাচ্ছি যে লব্ধিটা যাতে এই দিক বরাবর হয়, লব্ধি এই দিক বরাবর হইলেই তো সে সোজাসুজি অপর প্রান্তে যাবে, তাই না? লব্ধিটা হইলেই সে সোজা অপর প্রান্তে যাইতে পারবে। তো লব্ধি তাহলে ইউ এর সাথে কত কোণ করে আছে? লব্ধি ইউ এর সাথে থিটা কোণ করে আছে, এই থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তোমাদের এখন কি মনে আছে? দেখো তো, যে লব্ধি যদি কারো সাথে, লব্ধি কারো সাথে থিটা কোণ করে থাকলে, কোণে থাকলে, আমি জানি তোমাদের এখানে অনেকেই প্রো স্টুডেন্ট আছো যারা, যাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তো তুমি একটু জাস্ট কষ্ট করো, তুমি চাইলে স্কিপও করতে পারো যদি কেউ এটা নিজে নিজে করতে পারো। টেস্ট পেপার দেখে তারপরে করছো এরকম হইলে তাহলে তুমি এটার জন্য প্রো না, ঠিক আছে? টেস্ট পেপার দেখেই করা। তুমি যদি নিজে নিজে করতে পারো তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? বাট যারা পারছে না তাদের কিন্তু এটা দেখতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা ইম্পর্টেন্ট। থিটা কোণ যদি হয়, তোমাদের মনে আছে এই ট্যান থিটার ফর্মুলা কি? ট্যান থিটা হচ্ছে, এখানে অ্যাঙ্গেলটা কার সাথে, কোনটা কার সাথে করে আছে? এই থিটাটা কার সাথে নিছি আমি? ইউ এর সাথে না? তো এটা মনে রাখার জন্য আমি কি করতাম, ওই যে বইয়ে একটা লেখা ছিল, একটা বইয়ে পাইছিলাম যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো ইউ এর সাথে কোন, ইউ কে সিঙ্গেল রাখো, উপরে হচ্ছে ভি সাইন আলফা, আজকে পেন কেমন জানি করতেছে, ভি কজ আলফা, ঠিক আছে? এইখানে তুমি কি জানো বলো তো, ওই থিটার মানটা কত দেওয়া আছে এখানে? tan 90 না? মানে তোমাদের ফুল কনসেপ্ট আমি দেখাচ্ছি, যদি এই ছোট্ট কোশ্চেনও আসে সোজা অপর প্রান্তে কেমনে পুছাই, তাহলে তুমি এটাতে করতে পারবা। আর এই পাশে থাকে হচ্ছে ভি সাইন আলফা, নিচে ইউ প্লাস ভি কজ আলফা। এখন tan 90 এর মান কত? tan 90 এর মান অসীম, তুমি কি তাহলে অসীম লিখবা? না, আমি যে কাজটা করতাম, আমি যে কাজ করতাম, tan 90 মানে কি 1/cot 90 না? tan 90 মানে কি আমি এইভাবে লিখতাম, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগতো। cot 90 v sin alpha ডিভাইডেড u প্লাস v cos alpha, ঠিক আছে? এখন তুমি এটা উল্টাই দাও, তাহলে উপরে যায় cot 90, তাহলে কি ডান পাশে উল্টা লিখতে হবে না? u প্লাস v cos alpha ডিভাইডেড v sin alpha। তারপরে তুমি যে কাজ করবা, যে cot 90 এর মান কত? cot 90 এর মান হচ্ছে 0, 0 ইকুয়ালস টু u প্লাস v cos alpha ডিভাইডেড v sin alpha। বোঝা গেছে? এটার মান কত? 0। এখন আড়াআড়ি গুণ করলে কি আসবে? u প্লাস v cos alpha, এটার মান হচ্ছে 0। এখান থেকে তোমার আলফার মানটা বের করতে হবে, ঠিক আছে? তোমার যদি শুধু প্রশ্ন থাকতো যে ইউ এর মান আর ভি এর মান দেওয়া থেকে যদি বলতো কত কোণে যাত্রা শুরু করলে সে অপর প্রান্তে যাবে, তাহলে তোমার এই যে এই এখান থেকে ম্যাথ শুরু করে এই পার্টটা করতে হইতো, ঠিক আছে? তো এই জন্য আমি এইটা আলাদা একটা স্লাইডে রাখলাম। তো এখান থেকে যদি আমি আলফার মানটা বের করতে চাই, কি আসবে? যে ভি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ, তাহলে এখান থেকে কজ আলফা ইকুয়ালস টু কত? কজ আলফা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, অতএব আলফা ইকুয়ালস টু কত?
আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এখন ইউ আর ভি এর মানটা একটু তোমার বের করতে হবে। তো তোমরা এটা একটু মান বের করে নিবা, এই ভেক্টর মান না, ডিরেক্ট মানটা বের করে নিবা। তো মান বের করলে যত আসে আমি এটা একটু লিখতেছি এখানে। ইউ এর মানটা কত আসে, √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 4 8 17, √17 মেবি আসে। তাও করে দেখি, অনেকক্ষণ থেকে কথা বলতেছে তো টানা, মাথা ঝিমঝিম করতেছে হালকা। √17 আর ভি হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 6 স্কোয়ার, হ্যাঁ আসে একটা হচ্ছে 7। তাহলে এখানে একটু তোমরা মানগুলো বসাই রাখো। একক দেওয়া আছে, একক নাই, মিটার পার সেকেন্ডে আপাতত লিখলাম, একক যদিও দেওয়া নাই, ভাবে লেখা উচিত না। মাইনাস ইউ এর মান কত পাইলাম, √17, হ্যাঁ, আর এটা পাইছে হচ্ছে 7। কত আসে এটা একটু দেখো, মাইনাস কজ ইনভার্স উপরে √17 নিচে 7, আহা $126.08। আচ্ছা, অনেকের এটা এইভাবে নাও আসতে পারে, তোমাদের অনেকের যেটা হইতে পারে যে তোমরা শুধু যদি মাইনাস দাও তাহলে দেখবা মাইনাস কিছু একটা মান আসবে, যে -53 ডিগ্রি বা এইরকম এইগুলা মান আসবে। ঠিক আছে, অনেকের এটা আসতে পারে। যদি এইরকম মান আসে 180 থেকে জাস্ট ওইটা বাদ দিতে হবে। কারণ কি, এই যে সে মাইনাসটাকে বাহিরে নিয়ে জাস্ট ওইটার মান তোমাকে বের করে দিছে, তোমার জাস্ট 180 থেকে বাদ দিতে হবে। বিপরীত ত্রিকোণমিতিতে এগুলো শেখার কথা। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিতে আশা করি এটা শিখছো। আমি যে তোমাদের ম্যাথের কি ক্লাস নিব, আচ্ছা হ্যাঁ ভুলে গেছি কি কি নিব, যাই হোক তখন নয় ভালো করে শেখাবো নি। আলফার মানটা আমরা কেবল পেয়ে গেলাম যে কত কোণে সে চালনা করলে অপর প্রান্তে সোজাসুজি পৌঁছে যেত। এখন আলফার মান এখানে বসায়, সেখান থেকে তোমার ডি মান বের করতে হবে। এটা তারপরে স্লাইডে দেখাচ্ছি। যে আমরা জানি কি, টি ইকুয়ালস টু আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। এখান থেকে যদি তুমি এখন ডি বের করতে চাও, এখন ইজিলি বের করতে পারবা। ডি ইকুয়ালস টু টি ইন্টু ভি সাইন আলফা, সবগুলা মানে তোমার জানা। টি এর মান হচ্ছে মিনিট দেওয়া আছে সম্ভবত, এখানে একটা ঝামেলা করছে মিটার পার সেকেন্ড। আচ্ছা মিটার পার সেকেন্ড ধরেই করি, 4 মিনিট সময় মানে 4 × 60, ভি হচ্ছে 7, আর এটা সাইন 126 দশমিক কত 087, 126 হ্যাঁ 087 ডিগ্রি। তাহলে কত আসে একটু দেখি, 4 × 60 × 7 × sin 1357.645 এত মিটার। অনেকে প্রশ্ন করতে পারো ভাই এত ঝামেলা করার কি ছিল, এইটা আমরা কেন বের করলাম? এটা বের করার রিজন আছে, এখন দেখো তুমি রিজন বুঝতে পারবা। তোমার কোশ্চেন কি বলছিল এখানে, যে ন্যূনতম সময় নদী পার হতে গেলে মাঝে গিয়ে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, এটা তোমার দেখাইতে হবে। তুমি যদি ন্যূনতম সময়ে নদীর দূরত্ব অতিক্রম করতে চাও তাহলে কি করতে হয়, এই কনসেপ্টটা তো তোমার জানতে হবে। ন্যূনতম সময় নদী, ন্যূনতম সময়ে যদি নদী অতিক্রম করতে চাও, নদী অতিক্রম করতে গেলে নদী অতিক্রম করতে কি করতে হয় মনে আছে, যে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হয়, যাইতে হয়, এত কোণে যাইতে হয়, এইটুকু লিখি। আলফা ইকুয়ালস টু হইতে হয় কত, আলফা ইকুয়ালস টু হইতে হয় 90 ডিগ্রি। এটা মনে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ন্যূনতম সময় বললে আলফা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। এখন তোমার যে কাজটা করতে হবে, এখন তো ঝামেলা আরো শুরু, যে আলফা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় তাইলে তোমার লব্ধি বেগের মানটা বের করতে হবে। তুমি এখন কি করতেছো দেখো, হ্যাঁ তোমার এই জায়গায়
তুমি যাত্রা করতেছো, এখন আমি আরেকটা কালারে দেখাই সেকেন্ড কেজের জন্য, যে এই দিকে তুমি যাত্রা করতেছো এইদিকে, তাই না? আর তোমার এইটা তো এইদিকে, ভি এখন এইদিকে, ইউ এইদিকে, তাহলে তোমার কি লব্ধি বেগটা এইদিকে কোথাও একটা হবে না? এইদিকে কোথাও একটা হবে, সেটার নাম আমি দিলাম কি? সেটার নাম দিলাম হচ্ছে আমি ডাব্লু। ঠিক আছে, এই ডাব্লুর মানটা বের করতে হবে, সময় বের করতে হবে, তারপর তুমি এই দূরত্বটা বের করতে পারবা। যে তুমি ন্যূনতম সময় যদি যাইতে চাও তাহলে তোমার কতটুকু পথ অতিক্রম করতে হবে। কত সুন্দর ম্যাথ না এটা? তো এইটা যারা আনসার করেছে চিন্তা করো তাদের কি অবস্থা হয়েছে ওই সময়, কত বড় ম্যাথ। একটা দিয়ে তোমাদের একদম নদী নৌকার ম্যাথ শেষ, মানে একদম কাভার হয়ে গেছে। ঠিক আছে, তো এখন তাহলে ন্যূনতম সময়ে অতিক্রম করতে আলফা ইকুয়ালস 90 ডিগ্রি হইতে হয়, তাহলে টি এর মান কত হবে? টি প্রাইম হচ্ছে ডি বাই ভি সাইন 90। এই যে এই ডি এ বের করার জন্য আমাদের আগে এক পেজ তোমার ম্যাথ করতে হয়েছে, করে এই ডি বের করতে হয়েছে। এখন এই ডিটা এখানে কাজে লাগবে, এই ডি এখানে বসাইলে সাইন 90 এর মান 1, এটা 7, তাহলে তোমার টি এর মান কত সেকেন্ড আসে এটা তুমি এখন বের করতে পারবা। ভাগ হচ্ছে 7, 193.95 এত সেকেন্ড। তারপরে তোমার কি করতে হবে? ন্যূনতম সময় যাইতে গেলে লব্ধি বেগটা কত এটা বের করতে হবে। কারণ কি, দূরত্ব বের করতে গেলে কি করতে হয়? তুমি যে এই দূরত্বটা বের করতে যাচ্ছ, আমি কি এই দূরত্বটা বের করতে যাচ্ছি না? এই দূরত্ব বের করতে গেলে কি করতে হয়? দূরত্ব ইকুয়ালস টু বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়। তাহলে তোমার সময় বের করছো, এখন বেগ বের করতে হবে। লব্ধি বেগ W ইকুয়ালস টু, লব্ধি কেমন বের করতে হয়? একদম নরমালি, যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা, কারণ এখন তো আলফার মান 90 ডিগ্রি বলাই আছে। তো তুমি যে কাজ করবা, তুমি জাস্ট ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার লিখলেই হয়। তাও আমি পুরোটা লিখে দিচ্ছি, যদি কেউ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার লেখো তাইলেই হয়, কারণ cos 90 এর মান কত? cos 90 এর মান 0, জাস্ট এখান থেকে থাকবে এটা মান হয়ে যাবে 0, কারণ cos 90 এর মান 0, শুধু থাকবে হচ্ছে √ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে এটা করলে ইউ এর মান ছিল √17, তাহলে 17 প্লাস 49 আসবে মেবি, এরকম কিছু একটা আসার কথা সম্ভবত। কত আসে? 68 আসার কথা, 49 সরি 66, হ্যাঁ 66 আসার কথা, 66 এত মিটার পার সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখন তুমি বের করতে পারবা। অতিক্রান্ত দূরত্ব ডি প্রাইম, ডি প্রাইম দেই ডাব্লু ইন্টু টি, টি প্রাইম ডাব্লু হচ্ছে 66, এটা রুট ইন্টু টি পাইছি 193.95, 193.95 কত আসে? √66 ইন্টু 93.95, 763.25 এত মিটার। এত কম আসলো কেন? এই যে দেখো ভুল করছি, 193, তাই তো বলে এত কম আসলো কেন? এত অনেক বেশি আসবে, এটা ভুল করছি। আগে যে এটা ছিল এটার চেয়ে বেশি আসবে অবশ্যই, 1575.657 এত মিটার। বলো বোঝা গেছে? এই একটা ম্যাথের মধ্যে তোমার নদী নৌকার সব টাইপ একটা ম্যাথের মধ্যে শেষ। চিন্তা করো তাহলে কি লেভেলের কষ্ট দিছে আমাদের। এইটা আমার এই এত বড় হয়েছে, যদি আমার লেখা একটু বড় বড়, আমি একটু বড় বড় করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ছোট করে লিখলে কেন আমারই প্রবলেম হয়, জন্য আমি বড় করে লিখি। তো একটা ঘ নাম্বারের মধ্যে একদম পুরা তোমার নদী নৌকাই শেষ। তো আশা করি এটার মধ্যে আর কোনো প্রবলেম থাকার কথা না। ঘ নাম্বার নিয়ে অনেকে এটা নিয়ে প্যারা খাইছিল, আমাকে বলছিলা, তো ওই জন্য এটা পুরোটাই সলভ করে দিলাম। তো চলো দেখি সামনের দিকে একটু যাই, আর কি আছে। এই যে এখন আচ্ছা বোর্ডের আমরা এই কয়টাই নিছি, সম্ভবত কয়টা যে করলাম, 6টা 7টা বা 5টা এরকম, যাই হোক কয়টা করছি মনে নাই। বাট তোমাদের দেখো মোটামুটি সব টপিকই ক্লিয়ার হয়েছে, শুধু একটা টপিক বাদই বাকি, সেটা হচ্ছে বৃষ্টি আর ছাতা। এই জন্য আমি এই যে রংপুর ক্যাডেট কলেজের এই প্রশ্নটা নিছি। যদি এই প্রশ্নটা সহজ, রংপুর ক্যাডেট কলেজ আসছিল, বাট প্রশ্নটা সহজ। সৌমিক জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল, বৃষ্টির উলম্ব বেগ ছিল 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, রাস্তায় দেখলো যে একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আর আরেকজন আবার 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে। আর সে পর্যবেক্ষণ করে দেখলো যে ছাতাগুলা ভিন্ন ভিন্ন ভাবে ধরা,
যে হেঁটে যাচ্ছে তার সাথে হয়তো এরকম, আর যে সাইকেলে যাচ্ছে তার সাথে হচ্ছে এরকম। এইটা হচ্ছে তার পর্যবেক্ষণ। গ নাম্বার প্রশ্নটা কি, রাস্তায় হাঁটতে থাকা ব্যক্তিটি বৃষ্টি থেকে বাঁচতে কতক্ষণে ছাতা ধরছিল? তো তোমাদের এটা একদমই সহজ একটা কোশ্চেন। কোশ্চেনটা কি, তো যদি এরকম আসে ছাতা ধরার কোশ্চেন, আমরা জানি, চিত্র আঁকায় দিচ্ছি আমি যাতে বুঝতে অসুবিধা না হয়। tan θ ইকুয়ালস টু, দেখো কেমনে তুমি করবা। তো বৃষ্টি ছাতার ম্যাথে কি হয়, তো এখান থেকে ধরে নাও এই দিক বরাবর বৃষ্টি পড়তেছে, তাই না? এটা তোলাম হচ্ছে VR, বৃষ্টির বেগ একদম সোজা নিচের দিকে হবে। এখন যেটা হয় এখানে একটু মনে রাখতে হবে, এটা আপেক্ষিক বেগ দিয়ে করতে হবে। কেন করতে হবে, দেখো এই লোকটা যাচ্ছে এই দিক বরাবর, তাই না? কত, ধরে নাও 4 মিটার পার সেকেন্ড বেগে, এটা মানুষের বেগ VM। কিন্তু যখন তুমি ম্যাথ করবা, যার সাপেক্ষে হিসাব করতে হয় তাকে কি করতে হয়, উল্টায় নিতে হয়, -VM। কেন নিতে হয়, কেন নিতে হয়, এইটা খুবই ভালো করে, যদি কারো আপেক্ষিক বেগে প্রবলেম থাকে তুমি একটু কোনো না কোনো ভিডিও দেখবা। কারণ এখন আমি এগুলা তোমাদের আগে আমি বলছি যে এইগুলা যদি আমি আলোচনা করতে চাই, ভেক্টর আমার ক্লাস নিতে হবে পুরো রাত, সারা রাত একটা ক্লাস হবে ভেক্টরের, তাই না? তাও বুঝি শেষ হবে না যদি সৃজনশীল আর হচ্ছে কনসেপ্ট একসাথে আলোচনা করতে চাই। তো আমি জাস্ট তোমার সৃজনশীলে যতটুকু লাগবে সেইগুলো আমি হচ্ছে আলোচনা করে দিচ্ছি। যদি তোমার টপিকে ল্যাকিংস থাকে তুমি প্লিজ কোনো একটা হচ্ছে ভালো ভিডিও দেখবা, ওই টপিকের উপরে দেখবা, যাতে ওই টপিকটা জাস্ট ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে কি করতে হবে, আপেক্ষিক বেগের জন্য এটা ঋণাত্মক মাইনাস করে নিতে হয়। ভেক্টর ঋণাত্মক মানে কিন্তু কিছু না, জাস্ট দিক পরিবর্তন, এখানে কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না, মান কিন্তু ঋণাত্মক না। এখন যদি ছাতার হিসাব করো তুমি, যে এটা করলে কি আসবে, যদি উলম্বের সাথে তো আমরা কোণ করি, তাই না? ছাতা তো নর্মালি সোজার সাথে একটু বাঁকা, কতটুকু বাঁকা করতেছি আমাদের সেটা চাচ্ছে। তো এটা যদি করতে চাই তাহলে কেমনে আসবে, দেখো তো এইটা যদি VM হয়, -VM হয়, এটাও কিন্তু -VM, ঠিক আছে? বা শুধু আমরা মান নিব। তো এখন tan θ ইকুয়ালস টু কি জানো তুমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব বাই ভূমি করলে জাস্ট আমরা মান নিয়ে কাজ করব, VM/VR। তাহলে বসাও, যেহেতু বলছিল যে হাঁটতে থাকা ব্যক্তির জন্য, হাঁটতে থাকা ব্যক্তির বেগ কত ছিল, এটা ছিল হচ্ছে 4, আর যে বৃষ্টি ছিল, বৃষ্টির বেগটা ছিল হচ্ছে 6। এখান থেকে যদি তুমি করো tan θ আসলো 4/6, কাটাকাটি করলে 2/3, অর্থাৎ θ ইকুয়ালস টু tan ইনভার্স 2/3 করলে কত আসে দেখো। এটা খুব সহজ একটা কোশ্চেন ছিল, জাস্ট এই টাইপ ইনক্লুড করার জন্য আমি দেখলাম এটাতে একদম ডিরেক্ট দেওয়া আছে ম্যাথটা, রংপুর ক্যাডেট কলেজে আসছিল। 33.69 ডিগ্রি, এটা হচ্ছে গ নম্বরের আনসার, ঠিক আছে? তাহলে তোমার কি মনে রাখতে হবে এখানে, তুমি যে কাজটা মনে রাখবা সেটা হচ্ছে উপরে আমি লিখে দিচ্ছি যে tan θ ইকুয়ালস টু এই জিনিসটা তোমরা মনে রাখবা। এইটা মনে রাখলেই তোমাদের ক্লিয়ার, যে যদি বাতাস সাথে যাই থাকুক উপরে এই সব যা কিছু থাকবে সেটা হিসাব করে ব্যক্তির আপেক্ষিক বেগটা উপরে হবে, আর নিচে তোমার হবে কি সবসময় বৃষ্টির বেগ, তাহলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, গ নাম্বার শেষ। ঘ নাম্বার এটা ইজি, একদম ইজি, দেখো দেখলে বুঝতে পারবা। ঘ নাম্বারে কি আছে দেখো, দুই ব্যক্তি সাথে একই কোণে ধরা ছিল না, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমরা একটা তো বের করছোই গ নাম্বারে, জাস্ট আরেকটা বের করলেই হচ্ছে। ঘ নাম্বারে জাস্ট আরেকটা বের করে জাস্ট লিখলেই হবে, যে সাইকেল আরোহীর জন্য, ওইটা হাঁটতে থাকা লোকের জন্য, এটা হচ্ছে সাইকেল আরোহীর জন্য। সাইকেল আরোহীর জন্য তাহলে কি হবে দেখো, tan θ প্রাইম, আমার এখানে কেন জানি একটু ল্যাগ করতেছে, অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছে এই জন্য বোর্ড না এরকম হচ্ছে নাকি। উপরে তাহলে সাইকেল আরোহী, তাহলে VC লিখলাম, আর নিচে বৃষ্টির বেগ সবসময়, তাই না? তাহলে বের করো, এটা কত 8, এটা 6, কাটাকাটি করলে থাকে 4/3, তাহলে থেটা কত, থেটা প্রাইম আর কি, যেটা প্রাইম কত tan ইনভার্স 4/3।
53.13 ডিগ্রি। ঠিক আছে, তো এটা তারপরে বাংলা একটু লিখে দিবা যে হ্যাঁ দুইজনের জন্য ছাতা একই কোণে ধরা ছিল না। ঠিক আছে, তা সেটা একটু কষ্ট করে লিখে দিবা, তাহলে এটার আনসার শেষ। এটা অনেক ইজি একটা কোশ্চেন ছিল। এরপরে তোমরা এই যে বারবার কমেন্টেও তোমরা দেখি লিখে ফেলছো নটরডেমের একটু প্রশ্ন অ্যাড করিয়েন, ক্যাডেট কলেজে অ্যাড করিয়েন। ক্যাডেট কলেজে বাকি প্রশ্নগুলো আরো আছে, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা একদমই ইজি আছে, আর ওইটা আমার দরকারও ছিল ওই টপিকটা, ওই জন্য ওইটাই অ্যাড করছি। ঠিক আছে, বাকি ক্যাট কলেজের কিছু কিছু কোশ্চেন আর ভালো লাগছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, এইটার কোশ্চেনটা ভালো ছিল। তোমরা একটু আমাকে জানাবা কমেন্টে যে ওইটা নিয়ে তোমাদের প্রবলেম আছে নাকি। যদি প্রবলেম থাকে তাহলে ওইটা নিয়ে আমি ডেডিকেটলি একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, আমি একদম স্লাইড বানানোর পরে ওইটা আমার চোখে পড়ছে, তো তারপরে আমি দেখলাম, আমার মনে হলো যে হ্যাঁ ওইটা অ্যাড করতে পারতাম। যদি তোমাদের প্রবলেম হয় তোমরা একটু প্র্যাকটিস করবো এটা, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজেরটা। যদি প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানাবা। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে নটরডেমের একটা কোশ্চেন আছে, দেখো উদ্দীপক কতটুকু। পি কিউ আর এই তিনটার মান দেওয়া আছে 3 4 5। পি এর মান 3, কিউ এর মান 4, আর এর মান হচ্ছে 5। আর বলা আছে একটা শর্ত দেওয়া আছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর তিনটা ভেক্টর রূপে যোগ করলে হয় 0। বলছে কিউ ডট আর নির্ণয় করো। তো এইটা আসলে দেখো, এটা আসলে হঠাৎ করে মাথায় আসা টাফ, অনেক ভাবার পর হয়তো তোমাদের মাথায় আসতে পারে। ঠিক আছে, তো দেখো তোমার চাইছে কি, কিউ ডট আর চাইছে, দেওয়া আছে কি, দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর, এটা ইকুয়ালস টু 0, এটা তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, সেইখান থেকে তুমি কি করবা একটু ঠান্ডা মাথায় দেখো, তোমার কি দরকার দেখো তো। কিউ ডট আর দরকার না, তার মানে কিউ আর আর একসাথে দরকার। তো আমি যেটা করব কিউ আর আরটাকে একসাথে করব, তাহলে কি হবে, এখানে মাইনাস আসবে, কিউ এই দুটাকে আমি একটু একসাথে নিলাম। কার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকার আশা করি কোনো কথা না। এরপরে যেটা করবো আমি দুই পাশে একটু স্কোয়ার করব, দুই পাশে একটু কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে কি আসবে, পি ভেক্টরের উপরে স্কোয়ার করলে, এখানে তো জাস্ট একটা ভেক্টর। ঠিক আছে, তো এটার জাস্ট কি হবে মানে, আচ্ছা আগে মানই বের করি আমি, দুইটা ভেক্টরে যদি মান বের করি, দেখো আগে দেখি, আমি দেখি কোনটা করলে বেটার হয় তোমাদের। এরা কিভাবে করে দিছে, হ্যাঁ আগে মান বের করছে না, আচ্ছা আগে বর্গ করছে, হ্যাঁ যেটা করতে চাইছিলাম ওইটাই ঠিক আছে, মানে মান বের করে একবারে বর্গ করছে, দুইটা একসাথে করছে। চলো এই মান বের করে একবারে বর্গ করি, তাহলে এইটা যদি আমি মান বের করে বর্গ করতে চাই তাহলে কি করতে হয়, এই কিউ প্লাস আর এটা করতে হয়, তাই না, এই মাইনাস এটা থাকুক, তার উপরে স্কোয়ার করতে হবে আমাদের। ঠিক আছে, এই পাশে জাস্ট কি থাকবে, জাস্ট থাকবে হচ্ছে পি স্কোয়ার, তার মানে পি এর মান কত পি, বাট এই পাশে হচ্ছে সমস্যা। তোমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানো না, এ প্লাস বি এই মাইনাস তো চলে যাবে, স্কোয়ারের জন্য মাইনাস চলে যাবে। দেখায় অনেকে আসো প্রবলেম হইতে পারে, অনেক সময় ক্যালকুলেশন অনেকের প্রবলেম হয়, আমার নিজেরও হয়, স্বাভাবিক। এইটাকে আমরা কিন্তু লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, কেন লিখতে পারবো, কারণ এই মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। এখন তাহলে দেখো এটা করলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো চলে আসছে না, তাহলে কিউ এর উপর স্কোয়ার চলে আসবে প্লাস আর এর উপরে, আচ্ছা 2 ইন্টু কিউ আর, এটা তো গুণ অবস্থায় আছে এখনো, যোগ প্লাস আর এর উপর স্কোয়ার। অনেকে বলতে পারো এখন এই জায়গাতেই অনেকের প্রবলেম হইতে পারে যে ভাইয়া আপনি তো হচ্ছে কিউ স্কোয়ার লিখে দিলেন একবারে ডিরেক্ট, এখানে তো ভেক্টর চিহ্ন ছিল না, এখানেও তো ভেক্টর চিহ্ন নাই, বাট এইখানে কেন ভেক্টর চিহ্ন দিলেন। এটার কথা হচ্ছে তোমার এইখানেও ভেক্টর চিহ্ন ছিল, এই যে এইটার মতো অবস্থায় ছিল যে কিউ ভেক্টর চিহ্ন তার মানের উপরে স্কোয়ার। তো কিউ একটা ভেক্টর, একটা ভেক্টর যদি থাকে তার মানটা কি, জাস্ট তুমি এখান থেকে মান বসাইলেই হয়ে যাবে না। আর কথা কি এখন বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এখন এটা যদি মান বের করতে চাও, তো দেখো এইটার মান বের করতে চাচ্ছে, তাহলে বাকিগুলোকে এই পাশে নিয়ে আসো, পি স্কোয়ার এটাকে এই পাশে আনলে কিউ স্কোয়ার, এটাকে এই পাশে আনলে মাইনাস আর স্কোয়ার, এটা ইকুয়ালস টু 2 ইন্টু কিউ ডট আর। ঠিক আছে, মানগুলো বসাও, পির মান কত 3 স্কোয়ার, কিউ এর মান হচ্ছে 4 স্কোয়ার, আর এর মান হচ্ছে 5 স্কোয়ার, 2 কিউ ডট
তো এই পাশে কত আসে 3 স্কয়ার, 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 32। ঠিক আছে, আমি আনসার দেখলাম, এখান থেকে কি আসে 2। অতএব কিউ ডট আর কত আসবে মাইনাস 16 আসবে। ঠিক আছে, কিউ ডট আর আসবে মাইনাস 16, এইটাই আমাদের বের করতে বলছে। তো এই জিনিসটা তোমাদের মানে দেখেই মাথায় আসবে, এইটা হওয়ার পসিবিলিটি সম্ভবত একটু কম। মানে তোমাদের অনেকেই আছো যে এইটা দেখার পরে যে মাথায় আসছে এরকম হয়তো হয়নি। ঠিক আছে, তো একটু সাবধানে করবা, এগুলো একটু বুঝে বুঝে একটু সময় নিয়ে করতে হবে। তো তোমাদের আমি বলছিলাম যে যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো আমি দেখাবো। ঠিক আছে, তো এনডিসির এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম ছিল, তো এই কোশ্চেনটা এখানে দেখালাম। ঠিক আছে, তো চলো আরেকটা এনডিসির এটার ঘ নাম্বার কি আসছিল। খ নাম্বারে আসছিল আর ক্রস পি ক্রস কিউ এর মান নির্ণয় করা যাবে নাকি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো যদি এখানে অনেকগুলা কনসেপ্ট তোমার অ্যাপ্লাই করতে হবে। দেখো এনডিসির কোশ্চেনগুলো কেমন হয়, কোশ্চেন কিন্তু বড় না, আগের কোশ্চেন কি বড় ছিল, এটাও কিন্তু বড় না, এটাও যে এটা কোশ্চেন আছে না এটাও কিন্তু বড় না, বাট এখানে কনসেপ্ট তোমার অনেক কনসেপ্ট তোমার মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে, যখন এখানে বলছে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, এটা যদি বলে তার মানে তারা একই সমতলে আছে। কারা? পি কিউ আর, এরা কিসে আছে? একই সমতলে আছে। ঠিক আছে, একই সমতলে আছে জন্য পি প্লাস কিউ প্লাস আর 0 হয়েছে। কারণ যদি তুমি যোগ করতে যাও তাদের কি কি একই সমতলে রেখে তারপরে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আবার মনে রাখতে হবে, তোমার পি আর কিউ নিয়ে একটু তোমার কাজ করতে হবে। তো তুমি একটু মানগুলোর দিকে খেয়াল করে দেখো তো, একটা মান কি, একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে 4, আর একটা মান হচ্ছে 5। তো মানগুলোর দিকে যদি খেয়াল করো তাহলে তুমি কি লক্ষ্য করতে পারতেছো এমন যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু কি হবে 5 স্কয়ার হবে, এটা হয় না? তো এটা যদি মানে তার মানে এখানে কি এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা কি আছে সমকোণী ত্রিভুজ আছে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, এখন তোমার এটা বের করতে হবে দেখে যে আসলে কোন কোনটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজের কোন কোনটা আসলে সমকোণ, এইটা এখন তোমার এখান থেকে বের করতে হবে। তো কেমনে বের করবা, তো চলো এইটা যদি একটা ত্রিভুজ হয় সমকোণী, দেখো কোন কোনটার মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 3, তো ধরে নাও এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি 3, এটা হচ্ছে কিউ 4, এটা হচ্ছে আর 5। এইটা চিত্র আঁকাইলেই তুমি বুঝতে পারবা কোন কোনটার মধ্যে কোন দেওয়া আছে। তাহলে কার কার মধ্যকার কোণ 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি পাবো যে পি আর কিউ এর মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পাইছি? এইটা পাওয়ার পরে কেবল তোমার কি অনেকটা কাজ হয়ে গেছে। দেখো এগুলো সব কিন্তু কনসেপ্ট, তোমার এটা খাতায় লিখতে হবে সবকিছু এমন না, তুমি জাস্ট এইটা দিয়ে একটা দেখালেই হবে, বাট তোমার বুঝতে হবে এগুলো সব, এই যে এত কিছু সব তোমার এটা বুঝতে হবে। বোঝার পরে তারপর তুমি ইজিলি করতে পারবা। তোমার বলছে কি আর ক্রস পি ক্রস কিউ বের করতে বলছে না, প্রথমে তুমি পি আর কিউ পি ক্রস কিউ বের করে নাও। তাহলে এখন তোমার কোশ্চেন কেবল শুরু হবে। আমি আলাদা পেজে যাই, ওটাতে আমি দেখাই যে এখন আগে পি পি ক্রস কিউ করি। পেন আচ্ছা এগুলো কিছু না লিখে, আমরা জানি না লিখে পি ক্রস কিউ করি। তো ওই তোমরা চাইলে যদি প্রশ্ন এরকম হয় তাহলে তোমরা একটু কষ্ট করে কি করবা, ওই জিনিসটা একটু দেখাবা যে হ্যাঁ আসলেই 90 ডিগ্রি হয়, ওটা একটু দেখাইলে ভালো। ঠিক আছে, তো পি ক্রস কিউ, ক্রস গুণে আমরা কি জানতাম যে কি হয় পি কিউ, কেমনে লিখে মনে আছে তোমাদের, পি কিউ সাইন আলফা ইন্টু ইটা, মনে আছে? এটা একটা ইটা থাকে না, একটা কোণ থাকে, সরি কোণ বলছি, একটা ভেক্টর থাকে কোন দিক বরাবর সেটা দেখানোর জন্য। দেখাইছি কি এটা, হ্যাঁ। তো তো দেখো
আমরা জাস্ট কি করব, যদি মান নিয়ে কাজ করি, শুধু যদি মান নিয়ে কাজ করি তাহলে কি হবে, যদি মান নিয়ে কাজ করি তখন আর এইটা থাকবে না, কারণ আমি এখানে এইটা তো বের করতে পারবো না। ঠিক আছে, মানে আমি কেন এটা দেখলাম, এটা তো আসলে আমি বের করতেই পারবো না। এখানে এটা বের করতে গেলে তোমার পি ক্রস কিউ এর ভেক্টর রূপ লাগবে, ভেক্টর দিয়ে আবার মান ভাগ করে তারপর এটা বের করতে হবে। তো আমি জাস্ট কি করবো, মানটা বের করব। তো যদি মান বের করি, বলো পি এর মান কত, পি এর মান 3, কিউ এর মান কত, কিউ এর মান 4, আর মাঝখানের কোণ কত দেখছি আমরা 90 ডিগ্রি, তাহলে এটার মান আসলো কত 12। ঠিক আছে, আবার আবার এখন তোমার কি দরকার, আর ক্রস এটা বের করতে হবে না, পি ক্রস কিউ, তোমার তো এইটা বের করতে হবে। এইটা যদি তুমি বের করো, তুমি ধরে নাও এইটা হচ্ছে এ, এরকম করে তুমি ধরে নাও মনে মনে যে এ ক্রস বি, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। তো এ ক্রস বি যদি হয় তাহলে তুমি কেমনে করবা, এটা বের করো, তাহলেই তোমার হয়ে যাবে। কেমনে তুমি করবা, যে এ ইন্টু বি এর মান, বি এর মান কত, পি ক্রস কিউ, এটার মান, এর মান বির মান ইন্টু সাইন। এখন তোমরা কি আমাকে বলতে পারবা যে এই দুইটার মাঝখানের কোনটা কত, সেটাকে আমি ধরলাম, মনে করো বিটা ধরলাম, এই দুইটার মাঝখানে কোনটা কত বলতে পারবা? এই জন্য তোমাদের কনসেপ্টটা আমি আলোচনা করে আসছিলাম। কি কনসেপ্ট আলোচনা করছিলাম, যে যদি তোমার লেখা থাকে যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 0, তার মানে তারা একই সমতলে থাকে, তিনটা এরকম একই সমতলে আছে। তারপরে সমতল থেকে তুমি কি করছো, পি ক্রস কিউ করছিলা না, তাহলে এই দুইটা থেকে যে ভেক্টরটা আসছে এটা তো লম্ব বরাবর হয়েছে, আর ওই সমতলেই আছে। কি হয়েছে, পি আর কিউ তুমি ক্রস করছো, তাই না? ক্রস করার ফলে কি হয়েছে, একটা লম্ব দিকে ভেক্টর আসছে, আর তো ওই সমতলে আছে, তাহলে একটা লম্ব দিকে আছে একটা সমতলে আছে, মাঝখানে কোণ কত, 90 ডিগ্রি। এই বিটা কেন 90 ডিগ্রি হয়েছে বুঝতে পারছো? এটা ক্লাস না করলে কিন্তু বোঝা টাফ স্লাইড দেখে। তো তোমার ফ্রেন্ডদের বলবা যাতে এই ক্লাসটা ভালো করে করে, ঠিক আছে? না হলে কিন্তু এটা বোঝা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য। যারা পারছো তাদের জন্য তো অবশ্যই ভালো। 5 ইন্টু এটার মান কত, এটার মান হচ্ছে 12 ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান 1, এখানে আসলো 60। এইটা হচ্ছে আনসার। বোঝা গেছে? দেখো কোশ্চেন আনসার কতটুকু, এতটুকু, আর হয়তো এই কোনটা একটু দেখাইতে হবে, এতটুকু আনসার। দুইটা মিলে সম্ভবত গ আর ঘ দুইটা মিলে এক পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে, এতটুকু সৃজনশীল, বাট অনেক সুন্দর একটা কনসেপ্টের কোশ্চেন। ঠিক আছে, তো চলো সামনের দিকে যাই, আর কি আছে দেখি। হ্যাঁ, ঢাকা কলেজের একটা কোশ্চেন অ্যাড করা আছে। কি বলছে এটা দেখো, এটা নদী নৌকার একটা ম্যাথ। এটা আমি লাস্টে অ্যাড করছি, না হলে আরেকটু আগে অ্যাড করতাম, এটা একদম শেষে। পরে আমার মনে হয়েছে নদী নৌকার আরেকটা টাইপের ম্যাথ দেখানো উচিত, ওই জন্য এটা অ্যাড করছি। ঠিক আছে, ঢাকা কলেজের একটা ম্যাথ। তো 360 মিটার চওড়া একটি নদীতে, আঁকাই ফেলি, এইটুকু ডিস্টেন্স দেওয়া আছে কত, ডি দেওয়া আছে 360 মিটার। হ্যাঁ, একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছালো। স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। স্রোতের বেগ এইদিকে দেওয়া আছে, ইউ দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। আর নৌকা কোন দিকে চালাইছে কিছু বলেনি, তাই না? তো ধরে না নৌকা কোন একটা দিকে চালাইছে, কোন একটা দিকে চালাইছে, কোন দিকে ধরবো? আচ্ছা, এটা কোন একটা দিকে আপাতত ধরে নেই, তারপরে তোমাদের আমি দেখাবো নি যে কোন দিকে চালাইছে, আমরা তো বের করতে পারবো। হ্যাঁ, বলছে যে 10 মিটার পার সেকেন্ড, তাই না? সে সি বিন্দুতে পৌঁছালো, ধরে নাও এইখানে পৌঁছাইছে, সি বিন্দুতে পৌঁছাইলো, এটা হচ্ছে এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু, সে যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছাইলো। তো আমি এই দিকে দিই, মানে কোন দিকে বলেনি, তুমি যেই দিকেই দিবা এটা ভুল না, এটা কিন্তু ভুল না, কারণ এখন তো তুমি মান বের করনি। মান বের করলে তারপর তো তুমি বুঝতে পারবা, চোখ দিয়ে দেখে তো বোঝার আসলে উপায় নাই। তো এইদিকে সে যদি যাত্রা শুরু করে, ধরে নাও সে হচ্ছে পৌঁছাইছে এই যে সি বিন্দুতে, এইভাবে এই যে সি বিন্দুতে পৌঁছাইছে। আচ্ছা, এই জন্য প্রবলেম হচ্ছিল, কেবল আমার মনে পড়ছে, এইখানে তো একটা চিত্র দেওয়া ছিল, প্রশ্নে চিত্র দেওয়া ছিল, এই যে ঢাকা কলেজের প্রশ্ন তোমরা দেখবা, তোমাদের বই দেখবা, চিত্র দেওয়া আছে, তাই তো বলি এমন কষ্ট হচ্ছে কেন আমার। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটাও দেওয়া আছে, এই কোণের মানটা দেওয়া আছে যে সে 37, তাই তো বলি, কেমন আজাই আজাই লাগতেছিল একটা।
ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা কোশ্চেন দেখবা, এখানে যাকে স্লাইড বানিয়ে দিয়েছিলাম সে হয়তো এই চিত্রটা অ্যাড করতে ভুলে গেছে। তো এইটুকু তোমার মান দেওয়া আছে। প্রথম গ নাম্বার কোশ্চেন হচ্ছে বিসি এর দূরত্ব নির্ণয় করো। এই যে বি থেকে সি এর দূরত্ব, এই চিত্র দেওয়া ছিল, দিয়ে বলছে বিসি এর দূরত্ব নির্ণয় করো। তো গ নাম্বারটা একটু দেখো কেমনে করতে হয়। এই টাইপের ওই চোর পুলিশের কিছু ম্যাথ হয়তো অনেকে করছো, এই সেম টাইপের ম্যাথ, যে এইখান থেকে এই আরেকটা টাইপের ম্যাথ হইতে পারে, সেটা আমি তোমাদের বলে দেই, হয়তো অনেকে দেখছো এটা। যে এই পাশে একটা চোরকে দেখলো, এ বিন্দুতে ছিল সে পুলিশ, বি বিন্দুতে একটা চোর আছে, সে চোরকে দেখে যাত্রা শুরু করলো, আর চোরও সেই সময় এইদিকে দৌড়ানো শুরু করলো। সেম ম্যাথ, এইটার ওইটা সেম ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, একইভাবেই করতে হয়। তোমার বের করতে বলছে কি দেখো তো, আমি যদি এইটাকে এক্স অক্ষ ধরি, এটাকে যদি এক্স অক্ষ ধরি, আর এই পার্টটাকে যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে যে এই যে এক্স অক্ষ বরাবর তার উপাংশের মান কত, মানে সরি এক্স অক্ষ বরাবর সে কতটুকু গেছে, এই যে এই পার্টটার মান বের করতে বলছে। তুমি যখন এই দিক বরাবর যাবা, এই দিক বরাবর যাবা, এই দিক বরাবর দূরত্ব বের করবা, এই দিক বরাবর যা কিছু বের করবা, ভেক্টর গুলা তোমার এই দিক বরাবরই উপাংশ নিতে হবে। একদম ক্লাসের শুরুর যে সৃজনশীল, ওইটাতে তোমাদের আমি উপাংশ আলোচনা করে আসছি। এখন যেহেতু এটা এই দিক বরাবর যাচ্ছে, যা কিছু আছে এই ইউ ভেক্টর ভি ভেক্টর সবগুলাকেই এই দিক বরাবরই নিতে হবে। যখন যেই দিকে যাবা সবগুলাকে সেই দিকেই নিতে হবে। ঠিক আছে, তো আমি যদি এই দিক বরাবর নিতে চাই, যে বেগের উপাংশ কত, আর কথা কি বুঝতে পারছো? ওই যে শুরুর যে হচ্ছে ম্যাথ দেখাইছিলাম ওইটার মতো, যে এই বিসির বরাবর, বিসি বরাবর বেগের উপাংশ বের করতে হবে। বিসি বরাবর, বিসি বরাবর বেগের উপাংশ কত, এটা তোমার বের করতে হবে। বেগের উপাংশ ইউটা এইদিকেই আছে, ইউ কস 0 ডিগ্রি, কারণ কি বিসি এইদিকে বরাবর, ইউ সেম একই দিকে বরাবর, এই জন্য 0 ডিগ্রি। আর ভি কত, ভি কস 37 ডিগ্রি, এইটা হচ্ছে উপাংশ। তাহলে মান কত আসে দেখো তো, ইউ 0 ডিগ্রি, তো এখানে আসে 3 প্লাস হচ্ছে 10 cos 37 ডিগ্রি, 3 প্লাস 10 cos 37 ডিগ্রি। টেন পয়েন্ট নাইন নাইন, আচ্ছা টোটালি 10.986। এখন তাইলে ওইটিকে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাও, বেগ বের করছো তুমি, আর কি লাগবে, সময় লাগবে। তাহলে সময়ের সূত্র লিখে দিছি আগে একটা কোশ্চেনে। সময় কেমনে বের করতে হয়, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। আলফার মানটা কত, কত করে নামানো দিয়েছি, সে 37 ডিগ্রি, তাই না? তাহলে ডি কত দেওয়া আছে, 360 দেওয়া আছে, আর হ্যাঁ ভি কত দেওয়া আছে, কই গেল ভি, হ্যাঁ 10, ভি দেওয়া আছে 10 সাইন 37 ডিগ্রি। চিত্রটাকে ঠিক আঁকাইছি, হ্যাঁ ঠিকই আছে, ঠিক থাকারই কথা। হ্যাঁ, তো দেখো তাহলে কত আসে, 360 নিচে 10 সাইন 37, 59.82 এত সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, বিসিইউ যদি বের করতে চাই, বিসি ইকুয়ালস টু, তাহলে এটা ইন্টু এটা করলেই চলে আসবে 10.986 ইন্টু 59.82, ছয়শো 57.172 এত মিটার। তো এই যে তোমাদের এই এত কিছু বের করে আমি দেখালাম না, তোমাদের আমি ইচ্ছা করে এত কিছু করে দেখালাম, এত কষ্ট করাইছি ইচ্ছা করে। যারা নোট করছো খুব ভালো কাজ করছো, যারা নোট এখনো করনি তারা ফাঁকিবাজ, আর যারা আরেকটা প্রসেস বের করে করছো তারা তো সেই। তোমার দেখো এটা হয়ে গেছে, তারপরে ঘ নাম্বারটা আমরা করে দেখি। দেখো
আচ্ছা ওইটাই বলা আছে, বি বিন্দুতে নৌকার পৌঁছাতে হলে মাঝের কি অবস্থা নিতে হবে? এটা কি আমার করে দেওয়া উচিত বলো তো? এটা ঠিক আছে, বোঝা গেছে গ? এটা গ যদি হয়ে যায়, ঘ নাম্বার কি বলছে? বি বিন্দুতে যদি পৌঁছাতে চাও, বি বিন্দুটা কি সোজা অপর প্রান্তে, সোজা অপর প্রান্তে পৌঁছাতে গেলে মাঝের কি ব্যবস্থা নিতে হবে? কি ব্যবস্থা নিতে হয়? যে কতক্ষণে নৌকা চালাতে হবে, এটা করতে হবে, তাই না? তাহলে তুমি ঘ নাম্বারে কি করবা? তুমি ঘ নাম্বারে কি করবা বলো, কি করবা? যে সোজা অপর প্রান্তে যাইতে গেলে, সোজা অপর প্রান্তে গেলে এই যে যে ম্যাথটা দেখালাম, এই টাইপের ম্যাথই নর্মালি তোমার হচ্ছে বেশি। এখন এই যে যে ম্যাথটা আমি দেখাচ্ছি, দেখবা এইটাই আগে বেশি আসতো, বাট রিসেন্ট টাইমে সব মিক্সড করে আসতেছে, ঠিক আছে? কি করতে হয়? ওই যে 1090 হয়ে যায়, সোজাসুজি গেলে 1090 হয়। কেন 90 হয়? তোমাদের কনসেপ্ট আলোচনা করে আসছি যে তখন লব্ধিটাই থাকে হচ্ছে সোজা, লব্ধিটা আমার সোজা রাখতে হবে, তাই না? তাও তোমরা চাইলে ওই প্রশ্নের মধ্যে চিত্র দিতে পারো, আনসারের মধ্যে তোমরা এইভাবে চিত্র দিতে পারো, যে এইটা চিত্র এইভাবে দিলা যে সে এই দিক বরাবর যাত্রা শুরু করতেছে আর সে যাইতে চাচ্ছে এরকম সোজা, সোজা যাইতে চাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আলফা বের করতে হবে, আর এখান থেকে থিটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? এটা একটু চিত্র পাশে দিলে তোমার দেখতে সুন্দর লাগবে। আর তাহলে ফর্মুলাটা কি তোমাদের আমি বলছিলাম, যে নিচে ইউ সিঙ্গেল অবস্থায়, ভি কজ আলফা, ভি সাইন আলফা। এরপর এখান থেকে ক্যালকুলেট করে, এখান থেকে ক্যালকুলেট করে অবশ্যই ক্যালকুলেশন দেখাবা, আলফা ইকুয়ালস টু আসবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। অবশ্যই এটা দেখাবা, আমি কিন্তু দেখালাম না, বাট তোমরা কিন্তু দেখাবা, ঠিক আছে? ক্লাস অনেক এমনিতে লেন্দি হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি হচ্ছে দেখাচ্ছি না। ক্লাস লেন্দি হইলে হয় কি, পরবর্তীতে তোমাদের আর ক্লাস করতে ইচ্ছা করে না। বেশি লেন্দি ক্লাস দেখলে ভিডিওতে ঢুকতে ইচ্ছা করে না, যে এত কেন কাহিনী। আমি বলছিলাম এখানে কেমনে বের করতে হয়, যেটা আসবে ওইটা কিন্তু কোন আসবে মাইনাসে, তার সাথে 180 থেকে ওইটা মাইনাস, মানে ওইটা বাদ দিলেই তোমরা হচ্ছে পেয়ে যাবা 107.458 এত ডিগ্রি কোণে নৌকা চালালে সে সোজা অপর প্রান্তে যাবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে ঢাকা কলেজের কোশ্চেন। আর এইটা দিয়ে আমাদের ভেক্টরের শেষ হইল, কেবল কি হইলো, ভেক্টর শেষ হইলো। এরপরে আমাদের শুরু হবে কি, গতিবিদ্যা শুরু হবে, ঠিক আছে? তো ভেক্টরের অনেকগুলাই সৃজনশীল দেখাইছি, কয়টা হয়েছে আমি গুনি না আসলে কতগুলা ছিল। বোর্ডের কোশ্চেন দেখানো হয়েছে, ক্যাডেট কলেজের খুব এমন তেমন কোশ্চেন পাইনি, তোমাদের আমি বললাম জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেনটা একটু দেখবা, যদি কারো প্রবলেম হয় ওইটা একটু ফেসবুকে হচ্ছে পোস্ট করেও জানাতে পারো, যদি কেউ পারো সে হচ্ছে ওই জায়গায় দিয়ে দিলাও, ঠিক আছে? যদি কেউ হচ্ছে ভালো করে নোট করে দিতে পারে, আর যদি না পারো তাহলে আমি ওইটার আবার ভিডিও দিবনি, ঠিক আছে? তারপরে নটরডেমের কোশ্চেনও দেখা হয়েছে, আমাদের ঢাকা কলেজের কোশ্চেনও দেখা হয়েছে। তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে এইগুলো একটুকু যদি তুমি কেউ বুঝো, যতগুলো আমি করাইছি এইটুকু যদি ভালো করে বুঝতে পারো, এনাফ। ভেক্টরে তোমার আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে ভেক্টর আমাদের শেষ, এরপর আমাদের শুরু হবে গতিবিদ্যা।